একজন কোটিপতি তাকে অপমান করার জন্য নিজের অর্ডার ফরাসি ভাষায় ফ্রেঞ্চ দিলেন। ওয়েট্রেস শান্তভাবে হাসল। সে জানত না যে মেয়েটি ৭টি ভাষা বলতে পারত এবং তাদের মধ্যে একটি তার জীবন চিরতরে বদলে দেবে। রাস্তা স্বর্ণ তারা বৈভবের তেজে ঝলমল করছিল। ছাদ থেকে ক্রিস্টালের ঝুমুরগুলো কৃত্রিম নক্ষত্রের মতো ঝুলেছিল, যা সাদা রেশমি টেবিল ক্লথ এবং ঝকঝকে রূপালী কাটলারির উপর আলো ছড়িয়ে দিচ্ছিল। এটি এমন এক জায়গা ছিল যেখানে শক্তিশালী মানুষেরা নিজেদের শক্তি উদযাপন করতে আসত, যেখানে টাকা শব্দের চেয়ে বেশি জোরে কথা বলত, এবং যেখানে অঞ্জলি শর্মার মতো মহিলারা অদৃশ্য ছিল। অঞ্জলি নিজের ডান হাতের তালুতে ট্রেটিকে নিখুঁতভাবে ভারসাম্য রেখে টেবিলগুলোর মাঝ দিয়ে হাঁটছিল। সে এখানে কয়েক মাস ধরে কাজ করছিল, সব সময় একই রুটিন: তাড়াতাড়ি আসা, পরিষ্কার করা, পরিবেশন করা, হাসি মুখে থাকা এবং ক্লান্ত পা ও নিজের সম্মান নিয়ে বাড়ি ফেরা, কারণ এটাই একমাত্র জিনিস ছিল যা কেউ তার থেকে কেড়ে নিতে পারত না: তার আত্মসম্মান। সেই রাতে রেস্তোরাঁয় বিশেষ ভিড় ছিল। ব্যবসায়ী, নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সবাই হাসছিলেন। গ্লাসগুলো একে অপরের সাথে ঠুনকুন শব্দে টক্কর খাচ্ছিল। সেই মানুষগুলোকে তারা পুরোপুরি উপেক্ষা করছিল, যারা অ্যাপ্রন পরে ভূতের মতো তাদের সেবা করছিল। অঞ্জলি রান্নাঘরের কাছে এক মুহূর্তের জন্য থামল, গভীর শ্বাস নিল। শেফ রোহন বর্মা নিজের স্টেশন থেকে তাকে দেখল। তার অভিব্যক্তিতে কিছু অনুভব করে সেই গভীর গলায় জিজ্ঞেস করল, যা সবসময় একটি আলিঙ্গনের মতো মনে হতো, সব ঠিক আছে তো ছোট? হ্যাঁ শেফ, শুধু একটা লম্বা রাত। প্রতিটি রাতই লম্বা হয় যখন তুমি এমন মানুষের জন্য কাজ করো যারা ভাবে যে টাকা তাদের তোমার চেয়ে ভালো বানিয়ে দেয়। রোহন নিজের অ্যাপ্রনে হাত মুছল। কিন্তু মনে রেখো, আমি সবসময় কি বলি, মর্যাদা অমূল্য, এবং তোমার একটা আঙুলে ওদের সবার ওয়ালেটের চেয়ে বেশি মর্যাদা আছে। অঞ্জলি হালকা হাসল। রোহন সেই অল্প কজন মানুষের মধ্যে একজন ছিলেন যারা সেই জায়গায় তার সাথে মানুষের মতো ব্যবহার করতেন। বাকিরা, এমনকি কিছু সহকর্মীও, তাকে শান্ত মেয়ে হিসেবে দেখত, যে কখনো অভিযোগ করত না, যে সামান্য টিপস আর তিরস্কারপূর্ণ দৃষ্টি বিনা বাক্য ব্যয় মেনে নিত। কেউ জানত না যে সে কেন চুপ থাকত। কেউ ভাবতেও পারত না যে সেই গভীর চোখের পেছনে কি লুকিয়েছিল, যা সবকিছু এমন এক তীব্রতা দিয়ে দেখত যা খুব কম মানুষই লক্ষ্য করত। সামনের দরজা সেই বিশেষ শব্দের সাথে খুলল, যা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমনের ঘোষণা দেয়। অঞ্জলি সহজাতভাবে ঘুরে দুজন পুরুষকে ভেতরে আসতে দেখল। প্রথমজন বয়সে বড়, তার চুল সাদা, নিখুঁতভাবে পেছনের দিকে আঁচড়ানো। স্যুটটি সম্ভবত অঞ্জলির বার্ষিক বেতনের চেয়েও দামি ছিল। সে সেই স্বাভাবিক অহংকারের সাথে হাঁটছিল, যা সেই মানুষদের মধ্যে থাকে যাদের জীবনে কখনো কোনো কিছুর চিন্তা করতে হয়নি। দ্বিতীয়জন যুবক, সম্ভবত ৩০-এর কোঠায়, সেই উত্তরাধিকারীর ভাব নিয়ে যে জানে পৃথিবীটা জন্মগত অধিকারে তার। দুজন কোনো একটা বিষয়ে হাসছিল। রেস্তোরাঁ ম্যানেজার প্রায় দৌড়ে তাদের কাছে গেল। সিংহানিয়া সাহেব, আজ রাতে আপনাকে আমাদের সাথে পেয়ে কত সম্মান বোধ করছি। আপনার প্রিয় টেবিলটি তৈরি আছে। রুদ্র সিংহানিয়া। অঞ্জলি সেই নাম অনেকবার শুনেছিল। সে পুরো এলাকায় লাক্সারি রেস্তোরাঁ একটি চেইনের মালিক ছিল, রিয়েল এস্টেট বিনিয়োগকারী ছিল, এবং গুজব অনুযায়ী সে এমন একজন ব্যক্তি ছিল যে সেই মানুষদের অপমান করতে আনন্দ পেত, যাদের সে নিচু মনে করত, যারা তার মতে মূলত সবাই ছিল। কবিতাবেন, ম্যানেজার খুব উত্তেজনার সাথে অঞ্জলির কাছে এলো। আমি চাই তুমি টেবিল ৭ সামলাও। ওরা সিংহানিয়া লোক। টেবিল ৭? কিন্তু ওটা তো সবসময় মার্কোস সামলায়। মার্কোস ব্যস্ত আছে, আর ওরা এখনই এসেছে। এখনই যাও। অঞ্জলি পেটের ভেতর একটা অস্বস্তি অনুভব করল, কিন্তু প্রতিবাদ না করে মাথা নাড়ল। এটা তার কাজ ছিল, এবং এই কাজের তার প্রয়োজন ছিল, যতটা সেই রেস্তোরাঁয় কেউ কল্পনাও করতে পারত না। সে সেই টেবিলের কাছে গেল যেখানে দুজন লোক আগে থেকেই বসেছিল। তখনও কোনো ব্যক্তিগত কৌতুক নিয়ে হাসছিল তারা। অঞ্জলি যখন পৌঁছাল, দুজনের কেউ তাকে দেখল না, যেন সে আসবাবপত্রেরই অংশ। শুভ সন্ধ্যা সজ্জনগণ, স্বর্ণ তারাতে আপনাদের স্বাগতম। আমার নাম অঞ্জলি, এবং আমি আজ রাতে আপনাদের ওয়েট্রেস থাকব। আমি কি আপনাদের পানীয় দিয়ে শুরু করতে পারি? রুদ্র অবশেষে নজর উপরে তুলল, কিন্তু তাকে চোখের দিকে তাকানোর জন্য নয়। সে তাকে উপর থেকে নিচ পর্যন্ত সেই নজরে দেখল যা অঞ্জলি খুব ভালো করে চিনত। সেই নজর যা মূল্যায়ন করত, যা বিচার করত, যা সেকেন্ডের মধ্যে খারিজ করে দিত। দেখো বিরাট, সে যুবক লোকটিকে বলল, তার ছেলে, যেমনটা অঞ্জলির মনে পড়ল। কত ভালো যে ওরা আমাদের সবথেকে সুন্দর মেয়েটিকে পাঠিয়েছে। বিরাট হালকা হাসল, যদিও সে সম্ভবত মেনু পড়তেও জানে না, তাই না বাবা? দুজন হাসল। অঞ্জলি নিজের পেশাদার হাসি বজায় রাখল।
যদিও ভেতর থেকে তার এমন মনে হচ্ছিল যেন বুকে সূচ ফুটছে। সে এই ধরনের মন্তব্য সহ্য করতে শিখে গিয়েছিল। সে শিখে গিয়েছিল যে উত্তর দিলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। আপনারা কি পান করতে চাইবেন? সে শান্ত গলায় আবারও জিজ্ঞেস করল। রুদ্র মেনু তুলে নিল এবং খুব মনোযোগ দিয়ে পড়ার ভান করল। তারপর সে তার ছেলের দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল যা ভালো কিছু ইঙ্গিত করছিল না। জানো বিরাট, আমার অনেক দিন ধরে মজা হয়নি। এই মেয়েটিকে দেখে মনে হচ্ছে যে কোনো মতে হাই স্কুল শেষ করেছে। আমি বাজি ধরছি সে স্যার ওটা নিয়ে আসো আর টিপসের জন্য ধন্যবাদ ছাড়া আর কিছুই জানে না। বাবা নিষ্ঠুর হবেন না, বিরাট মিথ্যে দয়া দেখিয়ে বলল। সে নিশ্চয়ই গুনতে জানে, নইলে সে সেই টিপসগুলোর হিসেব কিভাবে রাখবে যা আমরা তাকে কোনোদিন দিই না। আবার হাসি। অঞ্জলি নিজের হাতের কলমটি এত জোরে চাপল যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেল, কিন্তু তার মুখ নির্বিকার থাকল। আর ঠিক তখনই রুদ্র এমন কিছু করল যা সব কিছু বদলে দিল। সে সেই শিকারী হাসির সাথে সামনে ঝুঁকে এলো যা সে কোটিপতিদের আলোচনায় ব্যবহার করত, এবং ফরাসি ভাষায় ফ্রেঞ্চ কথা বলা শুরু করল। এটি কোনো সাধারণ ফরাসি ভাষা ছিল না, এটি ছিল আনুষ্ঠানিক, প্রযুক্তিগত এবং উদ্দেশ্যপ্রণোদিত জটিল ফরাসি ভাষা। অঞ্জলি স্পষ্টভাবে প্রতিটি শব্দ শুনল, প্রতিটি অপমানজনক ইঙ্গিত বুঝল। সে বলেছিল যে সে সবথেকে দামি মদের একটি বোতল চায়, কিন্তু তার সন্দেহ ছিল যে এই গরিব মেয়েটি বুঝতে পারবে সে কি বলছে। হয়তো তার মনে হয়েছিল মেয়েটি তেলুগু ভাষায় কথা বলছে। বিরাট হাসিতে ফেটে পড়ল, টেবিলের ওপর নিজের তালু চাপড়ে। বাবা, আপনি ভয়াবহ! ওর মুখটা দেখুন, ওর কোনো ধারণাই নেই আপনি কি বললেন। নিশ্চয়ই নেই। রুদ্র নিজের চেয়ারে গা এলিয়ে দিল। স্পষ্টতই নিজের ওপর খুব সন্তুষ্ট ছিল সে। এই লোকেরা কোনো মতে হিন্দি জানে, ফরাসি ভাষা, সেটার জন্য একটা আসল শিক্ষার প্রয়োজন হবে, যা স্পষ্টতই ও কোনোদিন পায়নি। অঞ্জলি স্থির দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ড জোরে ধরফর করছিল, কিন্তু লজ্জায় নয়, এটা অন্য কিছু ছিল। কিছু একটা যা সে বছরের পর বছর অভ্যেসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে শিখে গিয়েছিল। কারণ অঞ্জলি প্রতিটি শব্দ বুঝেছিল, বিদেশি ভাষার আড়ালে থাকা প্রতিটি অপমান। কিন্তু সে কিছু বলল না, এখনই নয়। রুদ্র তার দিকে ইঙ্গিত করল, যেন সে গবেষণার কোনো নমুনা। সে চোখের পলকও ফেলছে না, হয়তো ভাবছে যখন নিজের বস্তিতে পৌঁছাবে তখন কোন সিরিয়াল দেখবে। অঞ্জলি গভীর শ্বাস নিল। তার ঠাকুমার কথাগুলো তার মাথায় অতীতের প্রতিধ্বনির মতো বেজে উঠল। আসল শক্তি এটা দেখানোতে নয় যে তুমি কি জানো, বরং এটা জানার মধ্যে যে কখন সেটা দেখাতে হবে। ঠাকুমা লীলা প্যাটেল, সেই মহিলা যিনি তাকে সবকিছু শিখিয়েছিলেন যা সে জানত। সেই মহিলা যিনি কয়েক দশক ধরে দূতাবাসের জন্য অনুবাদক হিসাবে কাজ করেছিলেন, কিন্তু যাকে কোনোদিন আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি, কারণ তার কাছে কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না। সেই মহিলা যিনি 9টি ভাষা অনর্গল বলতে পারতেন, এবং যিনি অঞ্জলিকে সেই উপহার ছোটবেলা থেকেই সঁপে দিয়েছিলেন। 7টি ভাষা। অঞ্জলি 7টি ভাষা পুরোপুরি অনর্গল বলতে পারত: ফরাসি, জার্মান, ইংরেজি, পর্তুগিজ, ইটালীয়, মান্ডারিন এবং অবশ্যই হিন্দি। প্রতিটি ভাষা তার ঠাকুমার রান্নাঘরে লম্বা রাতগুলোতে রেকর্ডিং শুনে, পুরনো বই পড়ে শেখা, যা তার ঠাকুমা গুপ্তধনের মতো আগলে রাখতেন, কিন্তু কেউ জানত না। কারণ অঞ্জলি শিখেছিল যে এই পৃথিবীতে যা বাহ্যিক রূপ দেখে বিচার করে, সেখানে নিজের তাসের তাসগুলো খুব তাড়াতাড়ি দেখানো একটা মারাত্মক ভুল ছিল। ঠিক আছে, রুদ্র বিরক্ত অভিব্যক্তির সাথে হিন্দিতে ফিরে এলো, কারণ এটা স্পষ্ট যে তুমি দরকারি কিছুই বোঝো না। আমি তোমাকে সরাসরি বলবো, আমাদের জন্য শ্বেত মার্গ 2005-এর একটি বোতল আনো, এবং নিশ্চিত করো যে সেটি সঠিক তাপমাত্রায় থাকে। যদি এখানকার লোকেরা জানে তার মানে কি। অবশ্যই সাহেব, আমি এখনই আসছি। অঞ্জলি মেপে মেপে পা ফেলে পিছিয়ে গেল। তার মস্তিষ্ক এইমাত্র ঘটে যাওয়া প্রতিটি জিনিস বিশ্লেষণ করছিল। এটা প্রথমবার নয় যে তাকে অপমান করা হয়েছিল, এটা শেষবারও হবে না। কিন্তু সেই লোকটির ইচ্ছাকৃত নিষ্ঠুরতা এবং তার এই প্রয়োজন যে এমন একটি ভাষা ব্যবহার করে শ্রেষ্ঠ বোধ করা যা সে ভেবেছিল মেয়েটি বোঝে না, তার ভেতরে কিছু একটা জ্বালিয়ে দিল। রান্নাঘরে রোহন চিন্তিত অভিব্যক্তির সাথে তার জন্য অপেক্ষা করছিল। তুমি যখন ফিরলে আমি তোমার মুখ দেখেছি। ওই লোকেরা তোমার সাথে কি করল? কিছুই না, যা আমি আগে শুনিনি। অঞ্জলি, তোমাকে এইসব সহ্য করার দরকার নেই। আরও চাকরি আছে। আর কোনো চাকরি নেই যা আমার ঠাকুমার ওষুধের জন্য যথেষ্ট টাকা দেবে। শেফ, আপনি তো জানেন। রোহন দীর্ঘশ্বাস ফেলল। সে অঞ্জলির অবস্থা জানত। সে জানত তার ঠাকুমা অসুস্থ ছিলেন। মেডিকেল বিল জমা হচ্ছিল। অঞ্জলি বেঁচে থাকার জন্য ডাবল শিফট কাজ করত। ওরা কি বলল? অঞ্জলি একটু ইতস্তত করল। বড় লোকটি ফরাসি ভাষায় কথা বলল। সে ভাবল আমি বুঝব না। সে আমার সম্পর্কে ভয়াবহ কথা বলল। রোহনের চোখ বড় বড় হয়ে গেল। আর তুমি? আমি প্রতিটি শব্দ বুঝেছি। তাদের মধ্যে এক ভারী নীরবতা নেমে এলো। রোহন অঞ্জলি সম্পর্কে কিছু কথা জানত যা অন্যরা জানত না।
সে জানত মেয়েটি আলাদা ছিল, কোনোভাবে বিশেষ ছিল, যা সে কোনোদিন পুরোপুরি ব্যাখ্যা করত না। তুমি কি করতে যাচ্ছ? অঞ্জলি মদের বোতলটি নিল, যা রুদ্র চেয়েছিল, এবং সেটি ট্রেতে রাখল। আপাতত আমার কাজ, পরে আমরা দেখব। সে প্রোটোকল অনুযায়ী রুদ্রকে বোতলটি দেখিয়ে টেবিলের কাছে ফিরে এলো। রুদ্র তার দিকে না তাকিয়েই মদ ঢালার জন্য হাত দিয়ে একটা অবজ্ঞাপূর্ণ ইশারা করল। অঞ্জলি যখন পুরোপুরি নিখুঁতভাবে মদ ঢালছিল, রুদ্র তার ছেলের সাথে ফরাসি ভাষায় আবার কথা বলতে শুরু করল। সে অঞ্জলির হাতের ওপর মন্তব্য করছিল, বলছিল যে ওগুলো রুক্ষ আর খসখসে ছিল, যে এটা নিম্নবর্গের জীবন, মরা পর্যন্ত কাজ করা কোনো বড় কিছু অর্জন না করে। বিরাট মাথা নাড়ল। একই ভাষায় যোগ করল, অন্তত ওর মুখটা সুন্দর, এটা হয়তো ওর জীবনের একমাত্র ভালো জিনিস। অঞ্জলি পরিবেশন শেষ করল, নিজের অভিব্যক্তি নিরপেক্ষ রাখল, কিন্তু ভেতরে কিছু একটা বদলাচ্ছিল। একটি সিদ্ধান্ত তৈরি হচ্ছিল, একটা সিদ্ধান্ত যা সে বছরের পর বছর ধরে এড়িয়ে গিয়েছিল, কিন্তু যা এখন অনিবার্য মনে হচ্ছিল। আপনারা কি রাতের খাবারের অর্ডার দিতে চাইবেন? সে একদম সঠিক হিন্দিতে জিজ্ঞেস করল। যা তোমাদের কাছে সবথেকে ভালো আছে নিয়ে এসো। রুদ্র মেনুর দিকে তাকালোও না। আর আমি আশা করি এটা সত্যিই সবথেকে ভালো। আমি এই জায়গার মালিকদের চিনি। একটা ভুল আর তোমার চাকরি চলে যাবে, বুঝেছ সাহেব? অঞ্জলি আবার পিছিয়ে গেল, কিন্তু এবার সে রেস্তোরাঁর একটি কোণে থামল, যেখান থেকে সে না দেখা দিয়ে টেবিলটি পর্যবেক্ষণ করতে পারছিল। সিংহানিয়ারা বিজনেস সম্পর্কে হাসাহাসি করছিল, সেই মানুষদের সম্পর্কে যাদের তারা ধ্বংস করে দিয়েছিল, সেই কর্মচারীদের সম্পর্কে যাদের তারা বিনোদনের জন্য বের করে দিয়েছিল। ফরাসি ভাষায় কথা বলতে থাকল, আর তখনই সে এমন কিছু শুনল যা তার রক্ত হিম করে দিল। রুদ্র একটি হাসপাতালের নাম নিল, সেই একই হাসপাতাল যেখানে তার ঠাকুমার চিকিৎসা চলছিল। সে একটি বিনিয়োগ সম্পর্কে কথা বলছিল, যা নিয়ে সে চিন্তা করছিল যে কিভাবে সে হাসপাতালের একটা অংশ কেনার এবং খরচ কমানোর পরিকল্পনা করছে, যার মানে ছিল সেই রুগীদের পরিষেবা কমিয়ে দেওয়া যারা লাক্সারি চিকিৎসার টাকা দিতে পারত না। বৃদ্ধ এবং অসুস্থ মানুষেরা যারা ব্যক্তিগত বীমার খরচ টানতে পারে না, তারা এমনিতেই সিস্টেমের ওপর বোঝা। যখন আমরা নিয়ন্ত্রণ নিয়ে নেব, তখন আমরা ওই অলাভজনক বিভাগগুলো বন্ধ করে দেব। সে ঠান্ডা গলায় বলল। অঞ্জলির মনে হল পৃথিবীটা থমকে গেছে। তার ঠাকুমা সেই হাসপাতালের ওপর নির্ভরশীল ছিলেন, সেই অলাভজনক বিভাগগুলোর ওপর যা এই লোকটি বন্ধ করতে চায়, সেই ডাক্তার আর নার্সদের ওপর যারা রোগীদের চিকিৎসা করতেন, তাদের কাছে কত টাকা আছে তা না দেখে। তার হাত কেঁপে উঠল, ভয়ে নয়, বরং গভীর কিছু থেকে। একটি শান্ত রাগ যা সে নিজের সারা জীবন চেপে রেখেছিল, এখন উপচে পড়তে শুরু করেছিল। কিন্তু সেই আবেগাতাড়িত হয়ে কিছু করবে না, এটা তার ঠাকুমা তাকে শেখাননি। সঠিক সময়, সে নিজেকে বিড়বিড় করে বলল, সবকিছুর একটা সঠিক সময় থাকে। সে রান্নাঘরে ফিরল, যেখানে ম্যানেজার কবিতা দেশাই গম্ভীর অভিব্যক্তির সাথে তার জন্য অপেক্ষা করছিল। অঞ্জলি, সিংহানিয়া সাহেব বিশেষভাবে তোমার সাথে কথা বলতে চেয়েছেন। আমি জানি না তুমি কি করেছ, কিন্তু ভালো হবে যদি তুমি কিছু খারাপ না করে থাকো। অঞ্জলির হৃৎপিণ্ড জোরে ধরফর করে উঠল। ওরা কি তাকে চিনে ফেলল? ওরা কি তার অভিব্যক্তিতে এমন কিছু দেখেছে যা বুঝিয়ে দিয়েছে যে সে সবকিছু বুঝেছিল? সে যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করে দৃঢ় পদক্ষেপে টেবিলের দিকে এগিয়ে গেল। রুদ্র এমন এক হাসি দিয়ে তার জন্য অপেক্ষা করছিল, যা তার চোখ পর্যন্ত পৌঁছাল না। বসো। সে একটি খালি চেয়ারের দিকে ইশারা করে আদেশ দিল। সাহেব, কর্মচারীরা বসতে পারে না। আমি বললাম বসো। অঞ্জলি ধীরে ধীরে আজ্ঞা পালন করে বসে পড়ল। পুরো রেস্তোরাঁর নজর নিজের ওপর অনুভব করছিল সে। এটা অস্বাভাবিক ছিল, প্রোটোকলের পুরোপুরি বাইরে। রুদ্র সামনে ঝুঁকে এলো। তাকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা একটি পোকার মতো দেখছিল সে। আমার ছেলে এবং আমি তোমাকে সারা রাত দেখছি। তোমার মধ্যে কিছু একটা আলাদা আছে যা আমি চিনতে পারছি না, আর এটা আমাকে বিরক্ত করছে, কারণ আমি সব সময় মানুষকে চিনে ফেলি। অঞ্জলি উত্তর দিল না, শুধু সরাসরি তার চোখের দিকে তাকালো। এমন একটা জিনিস যা স্পষ্টতই রুদ্রকে অস্বস্তিতে ফেলে দিল। আমি তোমাকে একটা প্রস্তাব দিতে যাচ্ছি, রুদ্র বলতে থাকল। আমার নিজের রেস্তোরাঁর জন্য কর্মচারী দরকার, এমন লোক যারা পরিবেশন করতে জানে, যারা বিচক্ষণ হবে, যারা সমস্যা তৈরি করবে না। আমি এখানে যা পাও তার 3 গুণ বেতন দেব। এটা একটা ফাঁদ ছিল। অঞ্জলি জানত রুদ্রর মতো লোক বিনিময়ে কিছু আশা না করে উদার প্রস্তাব দেয় না। আপনি খুব দয়ালু সাহেব, কিন্তু আমি যেখানে আছি সেখানেই ঠিক আছি। রুদ্রর হাসি জমে গেল। তাকে কেউ না বলতো না। ক্ষমা করবেন, আমি বললাম যে আমি প্রস্তাবের প্রশংসা করি, কিন্তু আমি এখানেই থাকতে পছন্দ করব। বিরাট অবিশ্বাসে হাসল। শুনলেন বাবা, ওয়েট্রেস আপনার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। রুদ্র চোখ সরু করল। আমার মনে হয় তুমি নিজের অবস্থা বুঝতে পারছো না খুকি।
আমি তোমাকে জিজ্ঞেস করছি না, আমি তোমাকে বলছি যে তুমি কি করতে যাচ্ছ, আর আমি আপনাকে বলছি পুরো সম্মানের সাথে যে আমার উত্তর না। এর পরে যে নীরবতা নামল তা এত ঘন ছিল যে ছুরি দিয়ে কাটা যেত। আশেপাশের খদ্দেররা কথা বলা বন্ধ করে দিয়েছিল। দৃশ্যটি ভয় আর আকর্ষণের মিশ্রণে দেখছিল সবাই। রুদ্র ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল। তার বিশাল উচ্চতা অঞ্জলির ওপর একটা ছায়া ফেলছিল। তোমাকে এর জন্য পোস্তাতে হবে। তার গলার স্বর ছিল ধীর এবং বিপজ্জনক। কেউ আমাকে না বলে না, বিশেষ করে তোমার মতো কেউ। অঞ্জলিও দাঁড়িয়ে পড়ল। নিজের সাহসে নিজেই অবাক হচ্ছিল সে। আমার মতো কেউ? সে পুনরাবৃত্তি করল। আর আমি বাস্তবে কি? সিংহানিয়া সাহেব একটি সাধারণ মেয়ে, একজন ওয়েট্রেস যে পৃথিবীতে নিজের জায়গা জানে না। অঞ্জলি সারা রাতে প্রথমবার হাসল। সে মন থেকে হাসল। আপনি একটা বিষয় ঠিক সাহেব, আমি একজন ওয়েট্রেস, কিন্তু আপনি বাকি সব কিছুতে ভুল। সে যাওয়ার জন্য ঘুরল, কিন্তু রুদ্রর গলা তাকে থামিয়ে দিল। তোমাকে আজ রাতে কাজে আসার জন্য পোস্তাতে হবে। আমি নিশ্চিত করব যাতে তুমি এই শহরে আর কোনো দিন কাজ না পাও। অঞ্জলি থামল। তার পিঠ তার দিকেই ছিল। তার হৃৎপিণ্ড জোরে ধরভর করছিল। সময় এসে গিয়েছিল। সে ধীরে ধীরে ঘুরল, সরাসরি রুদ্রর চোখের দিকে তাকালো এবং তারপর পুরোপুরি নিখুঁত উচ্চারণে ফরাসি ভাষায় উত্তর দিল, সোবো, আপনিই হবেন। আমি প্রতিটি শব্দ বুঝি যা আপনি আজ রাতে বলেছেন সিংহানিয়া সাহেব। প্রতিটি অপমান, প্রতিটি পরিকল্পনা। আর আমি আপনাকে কথা দিচ্ছি, একমাত্র ব্যক্তি যাকে কোনো কিছুর জন্য পোস্তাতে হবে সে আপনিই হবেন। রুদ্রর মুখে যে ভাব ছিল তা অঞ্জলি কোনো দিন ভুলবে না। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ বিস্ময় আর অবিশ্বাসের মিশ্রণে বড় বড় হয়ে গেল। বিরাট নিজের মদের গ্লাসটি ফেলে দিল। লাল তরল সাদা টেবিল ক্লথের ওপর রক্তের মতো ছড়িয়ে পড়ল। অঞ্জলি ঘুরে রান্নাঘরের দিকে চলে গেল, শহরের সবথেকে নামী রেস্তোরাঁ সেই স্তম্ভিত নীরবতাকে পেছনে ফেলে রেখে। সে জানত না এরপর কি হবে। সে জানত না এইমাত্র সে যা করল তার ফলাফল কি হবে। কিন্তু প্রথমবার তার নিজেকে স্বাধীন মনে হচ্ছিল। সে জানত না যে সেই রাতটা ছিল কেবল শুরু, যে রুদ্র সিংহানিয়া সেই মানুষ ছিল না যে অপমানিত হওয়া মেনে নেয়, এবং যে যুদ্ধ সে এইমাত্র শুরু করল তা এমন রহস্য উন্মোচন করবে যা কেবল তার জীবন নয়, বরং এতে জড়িত সবার জীবন বদলে দেবে। কারণ সেই রেস্তোরাঁয় ক্রিস্টাল ঝুমরের আলোয় একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল, যা শীঘ্রই আগুনে বদলে যাবে, এবং অঞ্জলি শর্মা জ্বলার জন্য তৈরি ছিল। রান্নাঘরের দরজা অঞ্জলির পেছনে একটি ভারী শব্দের সাথে বন্ধ হয়ে গেল, যা একটি অধ্যায়ের শেষ এবং একটি খুব গভীর অধ্যায়ের শুরুর মতো প্রতিধ্বনিত হল। তার হৃৎপিণ্ড এত জোরে ধড়ফড় করছিল যে সে সেটি নিজের কপালে, নিজের কবজিতে, নিজের শরীরের প্রতিটি কোণে অনুভব করতে পারছিল, যা অ্যাড্রিনালিন আর আতঙ্কের মিশ্রণে কাঁপছিল। সে কি করেছিল? রোহান সবথেকে আগে তার কাছে পৌঁছাল, নিজের শক্ত হাত দিয়ে তার কাঁধ দুটি চেপে ধরল। অঞ্জলি, বাইরে কি হলো? পুরো রেস্তোরাঁ নিস্তব্ধ হয়ে আছে। আমি এমন কিছু আগে কোনোদিন দেখিনি। আমি উত্তর দিয়েছি। অঞ্জলির গলা কোনো মতে একটা ফিসফিসানি হয়ে বেরোল। ফরাসি ভাষায়। আমি ওকে বলেছি যে আমি সব বুঝেছি। রোহানের চোখ বড় বড় হয়ে গেল। তুমি রুদ্র সিংহানিয়াকে ওর মুখের ওপর ফরাসি ভাষায় উত্তর দিয়েছ? অঞ্জলি উত্তর দেওয়ার আগেই রান্নাঘরের দরজা হিংস্রভাবে খুলে গেল। কবিতা দেশাই, ম্যানেজার, রাগ আর ঘাবড়ানো চেহারায় ভেতরে এলো। অঞ্জলি, তুমি কি করেছ ভগবানের জন্য? সিংহানিয়া সাহেব রেগে আছেন। উনি এখনই মালিকদের সাথে কথা বলার দাবি করছেন। কবিতা, উনি আমাকে অপমান করছিলেন। উনার মনে হয়েছিল আমি বুঝব না, আর আমার পরোয়া নেই উনি কি ভেবেছিলেন। কবিতা তাকে হঠাৎ থামিয়ে দিল। তুমি কি জানো ওই লোকটাকে? তোমার কি বিন্দুমাত্র ধারণা আছে উনি আমাদের সাথে কি করতে পারেন? অঞ্জলির মনে হল রান্নাঘরের দেওয়ালগুলো তার ওপর চেপে আসছে। অন্য কর্মচারীরা তাকে দেখছিল, যাদের অভিব্যক্তি করুণা থেকে শুরু করে আক্রোশ পর্যন্ত ছিল। কেউ কেউ সে যা করেছিল তার প্রশংসা করছিল, কিন্তু অধিকাংশ শুধু ভয় পাচ্ছিল। কবিতা, রোহন হস্তক্ষেপ করল। যাই ঘটে থাকুক, অঞ্জলি আমাদের সবথেকে ভালো কর্মচারীদের একজন। আমরা পারি না। চুপ করো রোহন, এটা তোমার কাজ নয়। কবিতা শীতল চোখে অঞ্জলির দিকে ঘুরল। তোমাকে সাসপেন্ড করা হলো, বিনা বেতনে, যতক্ষণ না মালিকরা এটা ঠিক করছেন যে তোমার সাথে কি করা হবে। এখন পেছনের দরজা দিয়ে বেরো। আমি চাই না সিংহানিয়া সাহেব তোমাকে বাইরে যেতে দেখেন। অঞ্জলির মনে হলো যেন তার পেটে ঘুষি মারা হয়েছে। সাসপেন্ড, বিনা বেতনে, শব্দগুলো তার মাথায় বারবার বাজতে লাগল। যখন সে তার ঠাকুমার ওষুধ,
বাকি বিল, ভাড়ার কথা ভাবল, যা তাকে কয়েক দিনের মধ্যেই দিতে হতো। কবিতা, প্লিজ, আমার এই চাকরির দরকার, আমার ঠাকুমা অসুস্থ। আর তোমার নায়িকা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এর কথা ভাবা উচিত ছিল। কবিতা পেছনের দরজার দিকে ইশারা করল, বেরো এখনই। অঞ্জলি সমর্থনের আশায় রোহনের চোখের দিকে তাকাল, কিন্তু সে কেবল অসহায়ভাবে নজর নিচে নামিয়ে নিতে পারল। সে কিছুই করতে পারত না। ম্যানেজারের বিরুদ্ধে নয়, সিংহানিয়া নামের ওজনের বিরুদ্ধে নয়। কাঁপতে কাঁপতে অঞ্জলি নিজের অ্যাপ্রন খুলল এবং সেটি স্টেইনলেস স্টিলের টেবিলের ওপর রাখল। সে পেছনে দরজার দিকে হেঁটে গেল। প্রতিটি কদম তার এমন মনে হচ্ছিল যেন সে এক খাদের দিকে হাঁটছে। বাইরের গলি অন্ধকার ছিল এবং তাতে আবর্জনা আর স্যাঁতসেঁতে গন্ধ ছিল। অঞ্জলি ইটের দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়ল। চোখের জলগুলো বাঁধ ভেঙে বেরিয়ে এলো, যা সে এতক্ষণ আটকে রেখেছিল। সে এখন কি করবে? তার ফোনের পকেটে কম্পন হল। এটি একটি অজানা নম্বর থেকে একটি টেক্সট মেসেজ ছিল। আজ রাতে তুমি অনেক বড় ভুল করেছ এবং ভুলের মাসুল দিতে হয়। ইতি, কেউ একজন যে তোমাকে দেখছে। একটা শিহরণ তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। রুদ্র, বিরাট, নাকি কেউ একজন যে তাদের জন্য কাজ করত? মেসেজটি পরিষ্কারভাবে একটি হুমকি ছিল, কিন্তু তারা তার সাথে আর কি করতে পারত যা তারা আগে করেনি? উত্তরটি তার কল্পনার চেয়েও তাড়াতাড়ি এলো। অঞ্জলি খালি রাস্তায় বাসস্টপের দিকে হাঁটা শুরু করল। সেই সময় গণপরিবহন খুব কম ছিল এবং তাকে অন্ধকারে প্রায় 40 মিনিট অপেক্ষা করতে হলো। বারবার নিজের কাঁধের ওপর দিয়ে তাকাচ্ছিল সে। মনে হচ্ছিল কেউ তাকে অন্ধকার থেকে দেখছে। যখন সে অবশেষে শহরের শেষ প্রান্তে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে পৌঁছাল, দেখল তার ঠাকুমা লীলা জেগে আছেন। জানালার কাছে নিজের প্রিয় চেয়ারে বসেছিলেন তিনি। শহরের দূরের আলোগুলো দেখছিলেন। তুমি তাড়াতাড়ি চলে এলে আমার খোকি। ঠাকুমা লীলার গলা সবসময় দুর্বল কিন্তু উষ্ণ ছিল। কিছু হয়েছে কি? অঞ্জলি তার ঠাকুমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। তার কুচকানো হাত দুটি নিজের হাতের মধ্যে তুলে নিল। সত্যিটা কিভাবে বলি, তাকে কিভাবে বোঝাবো যে সে সেই চাকরিটা হারিয়েছে যা তাদের বাঁচিয়ে রেখেছিল? ঠাকুমা, আমি আজ রাতে কিছু করেছি, এমন কিছু যা হয়তো আমার করা উচিত হয়নি। লীলার চোখ যদিও অসুস্থতায় ক্লান্ত ছিল, কিন্তু সেই প্রখর বুদ্ধিমত্তা তাতে উজ্জ্বল ছিল যা বয়স কমাতে পারেনি। আমাকে সব বলো অঞ্জলি, কিছুই বাদ দিও না। এবং অঞ্জলি সব বলল। সে তাদের সিংহানিয়াদের সম্পর্কে বলল, ফরাসি ভাষায় অপমানের কথা, হাসপাতাল কেনার পরিকল্পনার কথা, তার উত্তর এবং তার পরের ফলাফলের কথা বলল। যখন সে শেষ করল, তার মনে হয়েছিল ঠাকুমার মুখে হতাশা দেখবে, কিন্তু তার বদলে সে গর্ব দেখল। তুমি ঠিক করেছ আমার খুকি। লীলা অঞ্জলির হাত দুটো এক আশ্চর্যজনক শক্তি দিয়ে চাপলেন। তুমি তাই করেছ যা তোমার করা উচিত ছিল। কিন্তু ঠাকুমা, আমি চাকরি হারিয়েছি, আমি জানি না আমরা কিভাবে। শোনো, লীলা তাকে দৃঢ়ভাবে থামিয়ে দিলেন। আমি আমার সারা জীবন চুপ থেকে কাটিয়েছি। আমার পুরো জীবনটা অদৃশ্য থেকেছি, যাতে ওই রুদ্ধর মতো কেউ নিজেকে শ্রেষ্ঠ মনে করতে পারে। আমি রাষ্ট্রদূতদের জন্য, রাষ্ট্রপতিদের জন্য, সেই মানুষদের জন্য অনুবাদ করেছি যারা পুরো দেশ শাসন করেছে, এবং তাদের মধ্যে কেউ আমার নাম জানত না। কেউ আমাকে ধন্যবাদ দেয়নি। কেউ সেই মহিলার বাইরে কিছু দেখেনি যে কফি পরিবেশন করত এবং তাদের কথার অনুবাদ করত। চোখের জল এখন দুজনের গাল দিয়েই করাচ্ছিল। আমি তোমার জন্য সেটা চাই না অঞ্জলি। আমি চাই না তুমি তোমার জীবন নীরবতায় কাটাও। তোমার কাছে একটা উপহার আছে, একটা উপহার যা আমি তোমাকে আমার পুরো ভালোবাসা দিয়ে দিয়েছি। আর সেই উপহার লুকানোর জন্য নয়, সেটা ব্যবহার করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, অন্যদের বাঁচানোর জন্য, যারা নিজেদের রক্ষা করতে পারে না। অঞ্জলি তার ঠাকুমাকে জড়িয়ে ধরল। তার ভঙ্গুর শরীরটি নিজের বাহুর নিচে অনুভব করল সে। হাড়গুলো বেরিয়ে এসেছিল যেখানে আগে মাংস ছিল। হৃৎপিণ্ড দুর্বল কিন্তু অটল জেদ নিয়ে ধড়ফড় করছিল। আমার ভয় লাগছে ঠাকুমা। ওই লোকটির হাতে অনেক ক্ষমতা আছে, ও আমাদের ধ্বংস করে দিতে পারে। সম্মান ছাড়া ক্ষমতা কেবলই একটা শোরগোল আমার খুকি, আর শোরগোল যতই জোরে হোক না কেন, শেষ পর্যন্ত একদিন থেমে যায়। সেই রাতে অঞ্জলি কোনো মতে ঘুমাতে পারল না। তার মাথায় রেস্তোরাঁর ঘটনাগুলো, রুদ্রর কথা, টেক্সট মেসেজের হুমকি, ভবিষ্যতের অনিশ্চয়তা বারবার ঘুরে আসছিল। যতবার সে চোখ বন্ধ করছিল, সে সেই কোটিপতির মুখটা দেখছিল, যা পরিহাস থেকে রাগে বদলে যাচ্ছিল যখন সে ফরাসি ভাষায় কথা বলেছিল। পরের দিন তার পরিস্থিতির বাস্তবতা আরও স্পষ্ট হয়ে উঠল। যখন সে কবিতার সাথে কথা বলার জন্য রেস্তোরাঁয় ফোন করার চেষ্টা করল, কেউ উত্তর দিল না। যখন সে নিজে সেখানে গেল, সিকিউরিটি গার্ড তাকে ভেতরে ঢুকতে বাধা দিল।
বলল যে তার আর সেখানে আসা বারণ। মাফ করবেন ম্যাডাম। গার্ড একজন বয়স্ক মানুষ যে সবসময় তার সাথে ভালো ব্যবহার করত। সে আন্তরিকভাবেই দুঃখিত মনে হল। উপর থেকে আদেশ আছে, আমি তোমাকে ভেতরে যেতে দিতে পারি না। কিন্তু আমার জিনিসপত্র, আমার শেষ মাইনে? ওরা বলল যে ওরা আপনার টার্মিনেশন লেটারের সাথে আপনাকে মেইল করে দেবে। টার্মিনেশন লেটার? কেবল সাসপেন্ড নয়, বরখাস্ত। অঞ্জলি স্তব্ধ হয়ে শহরে হাঁটতে লাগল। সে এখন কি করবে? তার কাছে বড়জোর 2 সপ্তাহের সঞ্চয় ছিল। তার পরের কথা সে ভাবতে চাইছিল না। তার ফোন বাজল। এটি এমন একটি নম্বর ছিল যা সে চিনত না, কিন্তু আগের রাতের হুমকির চেয়ে এটি আলাদা ছিল। অঞ্জলি শর্মা, এক পুরুষালী পেশাদার এবং শীতল কণ্ঠস্বর। হ্যাঁ, আমি বলছি। আমি অ্যাডভোকেট রাজীব সুদ, সিংহানিয়া গ্রুপের উকিল বলছি। আমার মক্কেল আজ দুপুরে আপনার সাথে দেখা করতে চান। এটি একটি জরুরি বিষয়ের ঘটনা। অঞ্জলির হৃৎপিণ্ড 1 সেকেন্ডের জন্য থেমে গেল। আমার সাথে দেখা করবেন কিসের জন্য? সেটা সামনাসামনি আলোচনা করা হবে। আপনার কাছে সিংহানিয়া গ্রুপের কর্পোরেট অফিসে উপস্থিত হওয়ার জন্য 1 ঘন্টা সময় আছে। ঠিকানা আপনাকে মেসেজ করে দেওয়া হবে। আমি আপনাকে জোরালো পরামর্শ দিচ্ছি যেন আপনি না আশা করবেন না। অঞ্জলি উত্তর দেওয়ার আগেই কলটি কেটে গেল। কিছু মিনিট পরে সে ঠিকানা পেল। ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি অফিস বিল্ডিং। সেই ধরনের জায়গা যেখানে তার মতো মানুষেরা সাধারণত কেবল মেঝে পরিষ্কার করার জন্যই ভেতরে ঢুকত। তার একটা অংশ এই ডাক উপেক্ষা করতে চাইছিল, কিন্তু অন্য অংশ, সেই অংশ যা তার ঠাকুমা কখনো সমস্যার থেকে পালানোর জন্য তৈরি করেননি, জানত যে তাকে যেতে হবে। তাকে জানতে হবে তারা কি চায়। তাকে সবকিছুর মুখোমুখি হতে হবে। সে তার সবথেকে ভালো জামাকাপড় পরল। একটি সাধারণ সাদা ব্লাউজ, একটি গাঢ় রঙের স্কার্ট, জুতো যা সে একটা সেকেন্ড হ্যান্ড স্টোর থেকে কিনেছিল, কিন্তু যা এখনও ভদ্রস্থ লাগছিল। সে আয়নায় নিজের প্রতিফলন দেখল এবং গভীর শ্বাস নিল। আমি এটা করতে পারি, সে বিড়বিড় করল। আমি এটা করতে পারি। সিংহানিয়া গ্রুপের বিল্ডিংটি কাঁচ আর স্টিলের একটি মিনার ছিল, যা টাকার শক্তির একটি স্মৃতিস্তম্ভের মতো আকাশের দিকে উঠেছিল। অঞ্জলি ঘোরানো দরজা দিয়ে ভেতরে গেল এবং নিজেকে এমন এক লবিতে খুঁজে পেল যা তার পুরো অ্যাপার্টমেন্টের থেকেও বড় ছিল। রিসেপশনিস্ট, পেশাদার বিরক্তির অভিব্যক্তি নিয়ে এক নিখুঁত পোশাক পরা মহিলা, তাকে উপর থেকে নিচ পর্যন্ত সেই তদন্তের দৃষ্টিতে দেখল যা অঞ্জলি খুব ভালো করে চিনত। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার নাম অঞ্জলি শর্মা। রিসেপশনিস্টের অভিব্যক্তিতে কিছু একটা বদলে গেল। চিনে নেওয়া, কৌতূহল নাকি দয়া? অবশ্যই। ওরা আপনার জন্য অপেক্ষা করছেন 27 তলায়, লিফট আপনার ডান হাতে। লিফট নিঃশব্দে উপরে উঠে গেল। ডিজিটাল স্ক্রিনে নম্বরগুলো বদলাচ্ছিল, যেন কোনো অনিবার্য ঘটনার উল্টো গণনা চলছে। যখন 27 তলায় দরজা খুলল, অঞ্জলি নিজেকে অন্য এক রিসেপশনিস্টের সামনে পেল। এই জন আগের জনের থেকেও বেশি ভয়ের ছিল। শর্মা ম্যাডাম, দয়া করে এদিকে আসুন। তাকে একটি বারান্দা দিয়ে নিয়ে যাওয়া হলো, যার দেয়ালে এমন সব শিল্পকর্ম টানানা ছিল যার দাম সম্ভবত অঞ্জলির সারা জীবনের উপার্জনের থেকেও বেশি। বারান্দার শেষে ছিল গাঢ় রঙের কাঠের একটি ডাবল দরজা। রিসেপশনিস্ট আলতো করে টোকা দিল এবং ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে এসো। রুদ্র সিংহানিয়ার অফিস ঠিক তেমনই ছিল যেমনটা অঞ্জলি ভেবেছিল। বিশাল, জাঁকজমকপূর্ণ এবং ভয় দেখানোর জন্য তৈরি করা। মেঝে থেকে ছাদ পর্যন্ত জানালাগুলো দিয়ে পুরো শহরটা এমন এক সাম্রাজ্যের মতো নিচে ছড়িয়েছিল যা জেতার অপেক্ষায় ছিল। আর সে সেখানে ছিল, মেহাগনি ডেস্কের পেছনে বসে, যা তার নিজের অহংকারের একটি বেদির মতো মনে হচ্ছিল। তার পাশে বিরাট, আগের রাতে সেই একই অবজ্ঞাপূর্ণ হাসির সাথে। আর এক কোণে গ্রে স্যুটের এক লোক, যে তাকে ফোন করা উকিল হওয়া উচিত ছিল। শর্মা ম্যাডাম, রুদ্র দাঁড়াল না। সে অভ্যর্থনা জানানোর ইশারাও করল না। আমাদের আমন্ত্রণ গ্রহণ করা আপনার কত দয়ালু কাজ। এটি আমন্ত্রণের মতো মনে হয়নি, এটি একটি আদেশের মতো মনে হয়েছিল। বিরাট হালকা হাসল, কিন্তু তার বাবা তাকে শান্ত করার জন্য হাত তুলল। সরাসরি কথা, আমি এটা পছন্দ করি। যদিও যখন আপনার কাছে সমর্থন করার মতো শক্তি থাকে না, তখন সততা বিপজ্জনক হতে পারে। রুদ্র নিজের চেয়ারে গায়ে লিয়ে দিল। কিন্তু আমি তোমাকে সৌজন্য বিনিময় করার জন্য ডাকিনি। আমি তোমাকে ডেকেছি কারণ আমাদের কাছে একটি সমস্যা আছে। আর সমস্যা সম্পর্কে আমার অভিজ্ঞতা অনুযায়ী 2টি সমাধান থাকে। ওদের শেষ করে দেওয়া হয় অথবা ওদের নিয়ন্ত্রণ করা হয়। অঞ্জলি একটি শিহরণ অনুভব করল, কিন্তু সে নিজের অভিব্যক্তি নিরপেক্ষ রাখল। আর আমি আপনার জন্য একটি সমস্যা? তুমি গত রাত থেকেই আছো। দেখো, আমার পরোয়া নেই যে তুমি ফরাসি বোঝো। বাস্তবে এটি বেশ প্রভাবশালী, কিন্তু আমার পরোয়া নেই এই কারণে যে তুমি এমন কথা শুনেছ যা তোমার শোনা উচিত ছিল না। অঞ্জলির হৃৎপিণ্ড জোরে ধরফর করে উঠল। হাসপাতালের পরিকল্পনা, বিজনেসের কথাবার্তা, রুদ্র আর কি বলেছিল এটা ভেবে যে কেউ বুঝতে পারছে না। আমি জানি না আপনি কি সম্পর্কে কথা বলছেন। অবশ্যই তুমি জানো। রুদ্র সামনে ঝুঁকে এলো। তুমি আমার শান্তি চিকিৎসালয়ের পরিকল্পনার কথা শুনেছ। পরিকল্পনা যা গোপনীয়, পরিকল্পনা যা প্রভাবিত হতে পারে যদি ভুল কোনো যোগাযোগ থাকা ব্যক্তি আগে থেকে জেনে যায়।
আমার কাছে কোনো ধরনের যোগাযোগ নেই, আমি কেবল একজন ওয়েট্রেস। তুমি একজন ওয়েট্রেস ছিলে, বিরাট বিদ্বেষের সাথে মাঝখানে কথা বলল। এখন তুমি কিছুই নও। বিরাট চুপ করো। রুদ্র অঞ্জলির থেকে নজর সরালো না। এখানে আমার প্রস্তাব আছে শর্মা ম্যাডাম, অদ্বিতীয় এবং অনিশ্চিত। তুমি একটি গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করবে। তুমি কাল রাতে যা কিছু শুনেছ সে সম্পর্কে কারো সাথে কথা বলবে না। বিনিময়ে তুমি একটি বড় অঙ্কের ক্ষতিপূরণ পাবে, তোমার ঠাকুমার চিকিৎসার জন্য 1 বছরের জন্য পর্যাপ্ত, এবং একটি সুপারিশপত্র যা শহরের যে কোনো রেস্তোরাঁয় তোমার জন্য দরজা খুলে দেবে। অঞ্জলি চোখের পলক ফেলল। রুদ্র তার ঠাকুমার সম্পর্কে কিভাবে জানল? তার চিকিৎসার কথা কিভাবে জানল? আমি দেখছি যে তুমি অবাক হয়েছ যে আমি তোমার ঠাকুমা লীলার সম্পর্কে জানি। রুদ্র কোনো উষ্ণতা ছাড়াই হাসল। আমি আজ সকালে নিজের খোঁজ খবর নিয়েছি। আমি জানি তোমরা কোথায় থাকো। আমি জানি উনি কোথায় চিকিৎসা পান। আমি জানি মেডিকেল বিল বাবদ তোমার উপর কত টাকা ধার আছে। জ্ঞানী শক্তি শর্মা ম্যাডাম, আর আমার কাছে দুটোই অনেক আছে। উকিলটি একটি ফাইলের সাথে এগিয়ে এলো। সেটিকে অঞ্জলির সামনে ডেস্কে রাখল। ভেতরে বেশ কিছু পাতার একটি নথি এবং একটি চেক ছিল। অঞ্জলি চেকটির দিকে তাকালো। টাকার অঙ্কটি তার জীবনে দেখা সবথেকে বেশি টাকার থেকেও অনেক বেশি ছিল। সব কিছু চুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বছরের মধ্যে প্রথমবার শান্তিতে শ্বাস নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু কিছু একটা ঠিক ছিল না। রুদ্রর অভিব্যক্তিতে কিছু একটা। যেভাবে বিরাট তাকে প্রত্যাশার সাথে দেখছিল, যেন তারা তার একটি জালে পড়ার অপেক্ষা করছিল। আর যদি আমি স্বাক্ষর না করি? এর পরে যে নীরবতা এলো তা ছিল ভারী, না বলা হুমকিতে ভরা ছিল তা। যদি তুমি স্বাক্ষর না করো, রুদ্র ধীরে ধীরে বলল, প্রতিটি শব্দের স্বাদ নিয়ে, আমি তোমার জীবন অসম্ভব বানিয়ে দেব। তুমি ইতিমধ্যেই স্বর্ণতারাতে তোমার চাকরি হারিয়েছ। আমি এটা নিশ্চিত করতে পারি যে তুমি এই শহরে, এই দেশে কোনো রেস্তোরাঁয় কাজ না পাও। যদি আমি চাই আর শান্তি চিকিৎসালয়ে তোমার ঠাকুমার চিকিৎসা, ঠিক আছে, ধরে নাও যে যখন আমি হাসপাতালের অধিগ্রহণ পুরো করব, তখন কিছু রোগীর মনে হতে পারে যে তাদের বিছানা আর উপলব্ধ নেই। অঞ্জলির বমি বমি ভাব অনুভব হল। এটি কোনো প্রস্তাব ছিল না, এটি ছিল জবরদস্তি, উদারতার ছদ্মবেশে ব্ল্যাকমেল। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আমি তোমাকে বিকল্প দিচ্ছি। এর মধ্যে একটা পার্থক্য আছে। অঞ্জলির হাত কাঁপছিল যখন সে নথিগুলোর দিকে তাকালো। শব্দগুলো তার চোখের সামনে ভাসছিল। আইনি ধারা, জটিল শর্ত, সবকিছু তাকে স্থায়ীভাবে চুপ করিয়ে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। সে তার ঠাকুমার কথা ভাবল। উনার হাসি যখন উনি বলেছিলেন যে উনি গর্বিত। নীরবতায় জীবন না কাটানোর উনার সেই কথাগুলো। সে সেই কণ্ঠস্বরগুলোর কথা ভাবল যা সে রুদ্রকে বলতে শুনেছিল। সেই মানুষগুলো যারা প্রভাবিত হবে যদি সে হাসপাতাল কেনে, সেই রোগীরা যারা নিজেদের যত্ন হারাবে, সেই পরিবারগুলো যারা পীড়িত হবে। সে নিজের পুরো জীবনে যা কিছু শিখেছিল, প্রতিটি ভাষা, প্রতিটি শব্দ, মর্যাদা এবং সাহস সম্পর্কে প্রতিটি পাঠের কথা ভাবল, এবং সে একটি সিদ্ধান্ত নিল। না, সে দৃঢ় গলায় বলল। রুদ্র ভ্রু কুঁচকাল। মাফ করবেন? আমি বললাম না, আমি এতে স্বাক্ষর করতে যাচ্ছি না। বিরাট দাঁড়িয়ে পড়ল। কি, তুমি কি পাগল? তুমি কি আন্দাজ করতে পারছো তুমি কি প্রত্যাখ্যান করছো? আমার পুরো আন্দাজ আছে। অঞ্জলিও দাঁড়িয়ে পড়ল। সরাসরি রুদ্রর চোখের দিকে তাকাচ্ছিল সে। আমি কেনা হতে অস্বীকার করছি, আমি চুপ করিয়ে দেওয়া হতে অস্বীকার করছি, আর আমি সেই সবের অংশ হতে অস্বীকার করছি যা আপনারা ওই হাসপাতালের সাথে করার পরিকল্পনা করছেন। তোমাকে এর জন্য পস্তাতে হবে। রুদ্রর গলা ছিল একদম বরফের মতো। আমি তোমাকে আর সেই সব কিছু নষ্ট করে দেব যার তুমি পড়ুয়া করো। অঞ্জলি দরজার দিকে হেঁটে গেল, কিন্তু বাইরে বেরোনোর আগে সে শেষবার ঘুরল। সিং সাহেব, সে পুরোপুরি ফরাসি ভাষায় বলল, সাহেব, আপনি আপনার পুরো জীবন আমার মতো মানুষদের দাবিয়ে রেখেছেন, কিন্তু এবার আপনি ভুল ব্যক্তির সাথে পাঙ্গা নিয়েছেন। আমি চুপ থাকব না, আর যদি আমি পড়ি তবে আমি একা পড়ব না। সে পেছনে না তাকিয়েই কার্যালয় থেকে বাইরে বেরিয়ে গেল। তার হৃৎপিণ্ড জোরে ধরফর করছিল, তার পা দুটো তাকে কোনো মতে সহ্য করছিল। সে জানত না সে সেই ওয়াদা কিভাবে পূরণ করবে। সে জানত না যে রুদ্র সিংহানিয়ার শক্তির মানুষের বিরুদ্ধে তার কাছে কি সম্পদ ছিল, কিন্তু সে একটা কথা পুরোপুরি জানত, যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছিল, এবং অঞ্জলি শর্মার এটি হারার কোনো ইচ্ছা ছিল না। সে জানত না যে সেই দুপুরে, যখন সে তার ঠাকুমাকে জড়িয়ে ধরতে আর নিজের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করার জন্য বাড়ি ফিরছিল, তখন রুদ্র সিংহানিয়া একটি কল করছিল যা সবকিছু বদলে দেবে। আমার ওই মেয়েটির গভীরভাবে তদন্ত করা দরকার। সে শীতল গলায় ফোনে বলল, আমি প্রতিটি রহস্য, প্রতিটি দুর্বলতা, প্রতিটি সেই ব্যক্তিকে জানতে চাই যার সে পড়ুয়া করে, এবং যখন তোমার কাছে সবকিছু থাকবে তখন আমরা তাকে পুরোপুরি নষ্ট করে দেব। তার কম্পিউটারের স্ক্রিনে বিল্ডিংয়ের সুরক্ষা ক্যামেরা দ্বারা তোলা অঞ্জলির একটি ছবি ঝলমল করছিল, আর তার পাশে তার ঠাকুমা লীলার একটি ছবি ছিল, যিনি নিজের সাপ্তাহিক চিকিৎসার জন্য শান্তি চিকিৎসালয়ে প্রবেশ করছিলেন। মর্যাদার লড়াই এখন অস্তিত্বের লড়াই হতে যাচ্ছিল।
বাড়ি ফেরার রাস্তাটা অঞ্জলি তার জীবনের সবথেকে লম্বা পথ হিসাবে বাড়ি দিল। প্রতিটি কদম কাঁচের মতো ভারী ছিল, প্রতিটি শ্বাস রাস্তার মাঝে ভেঙে না পড়ার একটা সচেতন প্রচেষ্টা ছিল। সে এক বিশাল দৈত্যকে চ্যালেঞ্জ করেছিল, এবং এখন সেই দৈত্য তাকে পিষে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। যখন সে তার ছোট্ট অ্যাপার্টমেন্টের দরজা খুলল, তখন সে এমন কিছু পেল যার সে আশা করেনি। তার ঠাকুমা লীলা নিজের চেয়ারে জানালার পাশে ছিলেন না, তিনি দাঁড়িয়েছিলেন। নিজের লাঠির সাহায্যে একটি পুরনো সুটকেস বিছানায় খোলা পড়েছিল। ঠাকুমা, আপনি কি করছেন? আপনার এতক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নয়। আমি কিছু খুঁজছি আমার খুকি। লীলা সেই দৃঢ় সংকল্পের সাথে বললেন, যা অঞ্জলি কয়েক মাস ধরে শোনেনি। কিছু একটা যা আমার তোমাকে অনেক আগে দেখানো উচিত ছিল। অঞ্জলি ঠাকুমার প্রচেষ্টায় চিন্তিত হয়ে কাছে এলো। অসুস্থতা ওনার শরীরকে দুর্বল করে দিয়েছিল, কিন্তু স্পষ্টতই ওনার আত্মাকে স্পর্শ করেনি। ঠাকুমা, প্লিজ বসে পড়ুন। যাই হোক, আমি সেটা খুঁজে দিতে পারি। না, আমাকে এটা নিজেই খুঁজতে হবে। লীলার কুচকানো হাতগুলো স্যুটকেসের ভেতরে জিনিসগুলো হাতড়াচ্ছিল। হলুদ হয়ে যাওয়া কাগজপত্র, পুরনো ছবি, সময়ের সাথে ঘষে যাওয়া খামের ভেতরে চিঠি। অবশেষে ওনার আঙুলগুলো একটি খয়েরি রঙের চামড়ার ফাইলের ওপর গিয়ে থামল। ঘষে যাওয়া, কিন্তু সাবধানে সংরক্ষিত। এই তো, এখানে। লীলা বিছানায় পড়ে গেলেন। কোনো মতে শ্বাস নিচ্ছিলেন তিনি। বসো অঞ্জলি, আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা আমাদের পরিবার সম্পর্কে যা কিছু তুমি জানো সব কিছু বদলে দেবে। অঞ্জলি আদেশ পালন করল। তার হৃৎপিণ্ড কৌতূহল আর ভয়ের মিশ্রণে ধরফর করছিল। উনার ঠাকুমা কি রহস্য রাখতে পারেন? এখন যা ঘটছে তার সাথে এর কি সম্পর্ক থাকতে পারে? অনেক বছর আগে, তোমার জন্মের আগে, আমি রাজকীয় পরিবারগুলোর জন্য অনুবাদক হিসেবে কাজ করতাম। লীলা শুরু করলেন। উনার গলা কয়েক দশক আগে চলে গেল। আমার কাছে কোনো ডিগ্রি ছিল না, কিন্তু আমি 9টি ভাষা বলতাম। আমি ওগুলো ঠিক সেভাবেই শিখেছিলাম যেভাবে আমি তোমাকে শিখিয়েছি, শুনে, অভ্যাস করে, সারা বিশ্বের মানুষের মাঝে থেকে। আমি এটা জানি ঠাকুমা, যা তুমি জানো না তা হলো আমি আমার অনুবাদক কেরিয়ারের শেষ বছরগুলোতে কার জন্য কাজ করেছিলাম। লীলা ফাইলটি খুললেন এবং একটি সাদা কালো ছবি বের করলেন। তাতে ওনার নিজের একটি অনেক ছোট সংস্করণ, সুরুচিপূর্ণ পোশাক পরে একটি স্যুট পরা লোকের পাশে ছিল, যাকে অঞ্জলি চিনতে পারল না। এটি ছিল অরেলিও সিংঘানিয়া, রুদ্রর বাবা। অঞ্জলির মনে হলো যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আপনি সিংঘানিয়াদের জন্য কাজ করেছেন 5 বছর পর্যন্ত। আমি সব আন্তর্জাতিক আলোচনায় তাদের ব্যক্তিগত অনুবাদক ছিলাম, আর অরেলিও আমার সাহায্যে নিজের সাম্রাজ্য তৈরি করেছিল। চুক্তির অনুবাদ করেছি, সমঝোতা বন্ধ করেছি, সারা বিশ্বের অংশীদারদের সাথে যোগাযোগ সহজ করেছি। লীলার চোখে জল আসতে লাগলো যখন তিনি বলতে থাকলেন। অরেলিও নিজের ছেলের থেকে আলাদা ছিল। সে উচ্চাকাঙ্ক্ষী ছিল, হ্যাঁ, কিন্তু তার মধ্যে সম্মান ছিল। সে আমার সাথে সম্মানের সাথে ব্যবহার করেছিল। সে এমনকি আমার কাছে ওয়াদা করেছিল যে যখন সে অবসর নেবে তখন সে আমাকে সেই ব্যবসার মুনাফার একটি অংশ দেবে যা আমি গড়তে সাহায্য করেছিলাম। আমার কাছে স্বাক্ষরিত নথি ছিল, আইনি চুক্তি। আর কি হলো? অরেলিওর হঠাৎ মৃত্যু হলো। তারা বলল হার্ট অ্যাটাক। আর যখন আমি নিজের পাওনা চাইতে গেলাম তখন আমি রুদ্রর সাথে দেখা করলাম। সে তখন কোনো মতে 25 বছরের ছিল, কিন্তু সে আগে থেকেই সেই নিষ্ঠুর মানুষটা ছিল যাকে তুমি এখন চেনো। লীলা ফাইল থেকে আরেকটি নথি বের করলেন। এটি অফিসিয়াল স্বাক্ষর আর মোহর লাগানো একটি চুক্তি ছিল। এটি মূল সমঝোতা। অরেলিও আমাকে আমার সেবার বছরের ক্ষতিপূরণ হিসেবে সিংঘানিয়া গ্রুপের মুনাফার 5% দেওয়ার ওয়াদা করেছিল। কিন্তু যখন আমি সেটা রুদ্রকে দেখালাম তখন সে আমার মুখের ওপর হাসল। লীলার গলা স্মৃতিতে ভেঙে গেল। সে আমাকে বলল যে একজন ঘরোয়া কর্মচারীর কোনো কিছুর অধিকার নেই। যদি আমি আইনিভাবে দাবি করার চেষ্টা করি তবে সে আমাকে নষ্ট করার জন্য নিজের পুরো শক্তি ব্যবহার করবে। আর সে করেছে। সে উকিল ভাড়া করেছিল, যারা চুক্তিটিকে অমান্য করে দিয়েছিল। তারা দাবি করেছিল যে ওই ধরনের চুক্তিতে স্বাক্ষর করার আমার আইনি ক্ষমতা ছিল না। তারা আমার থেকে সবকিছু কেড়ে নিল, আমার প্রতিষ্ঠা, আমার সঞ্চয়, আমার মর্যাদা। অঞ্জলি উনার ঠাকুমার হাত ধরল। সেই মুহূর্তে কয়েক দশকের অন্যায়ের কেন্দ্রবিন্দু অনুভব করল সে। আপনি আমাকে এটা কোনোদিন কেন বলেননি? কারণ আমার লজ্জা লাগছিল। এত বোকা হওয়ার লজ্জা, নিজের সুরক্ষা করতে সক্ষম না হওয়ার লজ্জা, আর ভয়। অঞ্জলি, ভয় ছিল যে যদি তুমি কখনো সিংঘানিয়াদের রাস্তায় চলে আসো তবে ওরা জানতে পেরে যাবে যে তুমি কে ছিলে আর তোমার ক্ষতি করবে। কিন্তু এখন ওরা জানে যে আমি কে, একেবারে। তাই তোমার পুরো সত্যিটা জানার দরকার আছে, কারণ এই ফাইলে আরও কিছু আছে। এমন কিছু যা রুদ্র জানে না যে আমার কাছে আছে।
তিনি প্রাচীন মোম দিয়ে মুখ বন্ধ করা একটি মোটা খাম বের করলেন। অরেলিওর জন্য কাজ করার আমার বছরগুলোতে আমি অনেক নথির অনুবাদ করেছিলাম। তাদের মধ্যে কিছু সংবেদনশীল ছিল, এমন ব্যবসা যা ঠিক আইনি ছিল না। সেই সব মানুষের সাথে সমঝোতা যারা অন্ধকারে থাকতে পছন্দ করত। কী ধরনের ব্যবসা? সেই ধরনের যা সিংহানিয়া গ্রুপের প্রতিষ্ঠাকে নষ্ট করে দেবে যদি তা প্রকাশ্যে আসে। অরেলিও আমার থেকে কসম নিয়েছিল যে আমি কখনো যা জানি তা ফাঁস করব না, আর যতক্ষণ সে জীবিত ছিল আমি আমার ওয়াদা পালন করেছি। কিন্তু রুদ্র নিজের বাবার আমার কাছে করা সব ওয়াদা ভেঙেছে, তাই আমার এখন ওনার রহস্য রাখার আর কোনো বাধ্যবাধকতা নেই। অঞ্জলি খামটির দিকে এমনভাবে তাকালো যেন তাতে বোমা আছে। এক অর্থে তাই ছিল। ঠাকুমা, আপনি কি নিশ্চিত? যদি রুদ্র জানতে পারে যে আপনার কাছে এটি আছে? আমি এখন নিজের পরোয়া করি না অঞ্জলি। আমি বুড়ো হয়েছি, আমি অসুস্থ, কিন্তু তোমার সামনে পুরো জীবন পড়ে আছে, আর আমি ওই লোকটিকে তোমার থেকে সেটা কেড়ে নিতে দেব না, যেমনটা সে আমার থেকে কেড়ে নিয়েছিল। মুহূর্তটিকে বিঘ্নিত করে অঞ্জলির ফোন বেজে উঠল। এটি একটি অজানা নম্বর ছিল। সে উত্তর দেওয়ার আগেই ইতস্তত করল। অঞ্জলি শর্মা? একজন মহিলার গলা, পেশাদার কিন্তু উষ্ণ। হ্যাঁ, কে বলছেন? আমার নাম নয়না কাপুর। আমি দৈনিক রাষ্ট্রীয়র একজন সাংবাদিক। আমি গত রাতে স্বর্ণতারাতে যা হয়েছে সে সম্পর্কে শুনেছি। আমি আপনার সাথে কথা বলতে চাই। অঞ্জলির হৃৎপিণ্ড জোরে ধরফড় করে উঠল। এত তাড়াতাড়ি একজন সাংবাদিক কিভাবে জানতে পারল? আপনি আমার নম্বর কিভাবে পেলেন? আমার সূত্র আছে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো এই যে আমার কাছে রুদ্র সিংহানিয়া সম্পর্কে তথ্য আছে যা আমার মনে হয় আপনার কাজে লাগবে, আর আমার মনে হয় আপনার কাছে তথ্য আছে যা আমার কাজে লাগবে। আমরা কি দেখা করতে পারি? অঞ্জলি তার ঠাকুমার দিকে তাকালো, যিনি পুরো কথাবার্তা শুনেছিলেন। লীলা ধীরে ধীরে মাথা নাড়লেন। কোথায় আর কখন? কাল সেঞ্চুরতাজের কাছে চা ঘর ক্যাফেতে সকাল 10টায়। আর শর্মা ম্যাডাম একাই আসবেন, আর এই কলের কথা কাউকে বলবেন না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। অঞ্জলি ফোনের দিকে তাকিয়ে থাকল। এইমাত্র ঘটে যাওয়া ঘটনা বিশ্লেষণ করছিল সে। কে ছিল? লীলা জিজ্ঞেস করলেন। একজন সাংবাদিক। সে বলছে যে তার কাছে সিংহানিয়াদের সম্পর্কে তথ্য আছে। এটি একটি ফাঁদ হতে পারে। আমি জানি, কিন্তু এটি আমাদের একমাত্র সুযোগও হতে পারে। সেই রাতে অঞ্জলি ঘুমাতে পারল না। তার মস্তিষ্ক প্রশ্ন, ভয় আর সম্ভাবনার একটি ঘূর্ণিঝড় ছিল। সে তার ঠাকুমার দেওয়া নথিগুলো পড়ল। প্রতিটি পাতা দুর্নীতি, কারসাজি আর নিষ্ঠুরতার একটি কাহিনী ফাঁস করছিল, যা কয়েক দশক জুড়ে বিস্তৃত ছিল। কিন্তু কাগজের মধ্যে আরও কিছু ছিল, এমন কিছু যা ওনার ঠাকুমা সরাসরি উল্লেখ করেননি। অরেলিও সিংহানিয়াকে উদ্দেশ্য করে ফরাসি ভাষায় লেখা একটি চিঠি, একজন ইউরোপীয় বাণিজ্যিক অংশীদারের থেকে। চিঠিটি একটি গোপন সমঝোতা সম্পর্কে, বিদেশে অ্যাকাউন্টে স্থানান্তরিত টাকা সম্পর্কে, কেনা আর বেচা হওয়া রাজনৈতিক অনুগ্রহ সম্পর্কে কথা বলছিল। অঞ্জলি প্রতিটি শব্দের অনুবাদ করল। এটা অনুভব করল যে কিভাবে ধাঁধার টুকরোগুলো আকার নিতে শুরু করেছে। সিংহানিয়ারা তাদের সাম্রাজ্য শুধু কঠোর পরিশ্রম আর বাণিজ্যিক চাতুর্য দিয়ে তৈরি করেনি, তারা এটি মিথ্যে, ঘুষ আর তার ঠাকুমার মতো মানুষের শোষণের ওপর তৈরি করেছিল। পরের দিন সকালে অঞ্জলি সাংবাদিকের সাথে বৈঠকের জন্য নিজেকে তৈরি করল। বাইরে যাওয়ার আগে ওনার ঠাকুমা তাকে থামালেন। এটা নিজের সাথে নিয়ে যাও। তিনি তাকে একটি ছোট রূপালী পদক দিলেন। এটা তোমার মায়ের ছিল, তাতেও তোমার মতো সাহস ছিল। প্রিয়া অল্প বয়সে মারা গিয়েছিল, কিন্তু সে ভয় ছাড়াই বাঁচত। আমি চাই তুমি আজ এটাকে মনে রাখো। অঞ্জলি তার ঠাকুমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওনার শরীরের ভঙ্গুরতা অনুভব করল, কিন্তু ওনার আত্মার শক্তিকেও। আমি তাড়াতাড়ি ফিরে আসবো ঠাকুমা, আমি ওয়াদা করছি। আমি জানি যে তুমি করবে আমার খুকি, কিন্তু যদি কিছু ভুল হয় তবে আমি চাই তুমি জানো যে আমি তোমার উপর গর্বিত। আমি সবসময়ই ছিলাম, যেদিন তুমি জন্মেছিলে। চা ঘর ক্যাফে শহরের এক শান্ত কোণে একটি সাধারণ জায়গা ছিল। ছোট ছোট টেবিল, পুরনো ছবিতে সাজানো দেওয়াল, তাজা বানানো কফির সুগন্ধ বাতাসে ভাসছিল। অঞ্জলি নির্ধারিত সময়ের 10 মিনিট আগে পৌঁছাল এবং একটি কোণে একটি টেবিল বেছে নিল, যেখান থেকে সে প্রবেশদ্বার দেখতে পাচ্ছিল। নয়না কাপুর ঠিক সময় পৌঁছাল। সে প্রায় 40 বছর বয়সী একজন মহিলা ছিল, যার চুল একটি মার্জিত খোপায় বাঁধা ছিল এবং চোখগুলো যা নিজের চারপাশে সবকিছু বিশ্লেষণ করছিল বলে মনে হচ্ছিল। সে সাধারণ কিন্তু পেশাদারভাবে পোশাক পরেছিল এবং ব্যবহারের ফলে ঘষে যাওয়া একটি চামড়ার ব্রিফকেস নিয়ে এসেছিল। শর্মা ম্যাডাম, সে কোনো ভূমিকা ছাড়াই অঞ্জলির সামনে বসে পড়ল। আসার জন্য ধন্যবাদ। কিছু কথা বলার আগে আমাকে এটা জানার দরকার আছে যে আপনাকে যা হয়েছে সে সম্পর্কে কিভাবে জানতে পারলেন? নয়না হালকা হাসল। আমার কাছে স্বর্ণতারার ভেতরে একটি সূত্র আছে। কেউ একজন যে গত রাতে যা কিছু হয়েছে সবকিছু দেখেছে এবং যে সিংহানিয়াদের লোকেদের সাথে কেমন ব্যবহার করতে দেখে খুব ক্লান্ত হয়ে গেছে। কে? আমি সেটা ফাঁস করতে পারি না।
সূত্রের নিরাপত্তা। কিন্তু আমি আপনাকে যা বলতে পারি তা হল, এটি প্রথমবার নয় যে রুদ্র সিংহানিয়া এই উপায়ে কর্মচারীদের অপমান করেছে। আর এটি প্রথমবারও নয় যখন সে কোনো এমন ব্যক্তির জীবন নষ্ট করে দেয় যে তাকে চ্যালেঞ্জ করার সাহস করে। নয়না নিজের ব্রিফকেস খুলল এবং একটি ফাইল বের করল। আমি ৩ বছর ধরে সিংঘানিয়া গ্রুপের তদন্ত করছি। আমার কাছে অন্যায়ভাবে বের করে দেওয়া প্রাক্তন কর্মচারী, অবৈধ উপায়ে বরবাদ হওয়া প্রতিযোগী, তাদের ব্যবসার পক্ষে ঘুষ দেওয়া সরকারি কর্মকর্তাদের বয়ান আছে। কিন্তু আমি কোনোদিন কিছু প্রকাশিত করতে পারিনি, কারণ যতবার আমি খুব কাছে আসি কেউ আমাকে হুমকি দেয় অথবা আমার সূত্ররা গায়েব হয়ে যায়। গায়েব হয়ে যায় আক্ষরিক অর্থে নয়, কিন্তু হঠাৎ করে তারা তাদের চিন্তাভাবনা বদলে ফেলে, শহর ছেড়ে চলে যায়, ঠিক করে যে তারা আর কথা বলতে চায় না। সিংঘানিয়াদের শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছায় শর্মা ম্যাডাম, যতটা আপনি কল্পনা করেন তার থেকেও অনেক দূরে। অঞ্জলি সেই নথিগুলোর কথা ভাবল যা ওনার ঠাকুমা তাকে দিয়েছিলেন। কয়েক দশকের চিঠি, চুক্তি, রহস্য। আপনি আমাকে কেন খুঁজছেন? কারণ আপনি এমন কিছু করেছেন যা আর কেউ করেনি। আপনি জনসমক্ষে ওনার মুখোমুখি হয়েছেন। আর কেবল তাই নয়, আপনি ওনার মুখোমুখি হয়েছেন ওনার নিজের ভাষায়। আক্ষরিক অর্থে এটি আপনাকে একটি প্রতীক বানায়, আর প্রতীক শক্তিশালী হয়। আমি একটি প্রতীক হতে চাই না, আমি শুধু নিজের পরিবারের রক্ষা করতে চাই। আমি সেটা বুঝি। কিন্তু কখনো কখনো নিজের পরিবারের রক্ষা করার সবথেকে ভালো উপায় হল তাদের মুখোশ খুলে দেওয়া, যারা আমাদের হুমকি দেয়। নয়না সামনে ঝুঁকে এলো। শর্মা ম্যাডাম, আমি একটি রিপোর্ট তৈরি করছি যা সিংঘানিয়াদের নষ্ট করে দিতে পারে, কিন্তু আমার আরও প্রমাণ চাই। নিরেট প্রমাণ যা তারা অস্বীকার বা কিনতে পারবে না। আপনার কাছে এমন কিছু আছে কি? অঞ্জলি ইতস্তত করল। একজন অচেনা মানুষের উপর ভরসা করা ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু সিংঘানিয়াদের বিরুদ্ধে একা লড়াই করা আত্মহত্যা ছিল। আমার কাছে নথি আছে, সে শেষ পর্যন্ত বলল। নথিপত্র যা আমার ঠাকুমা কয়েক দশক ধরে রেখেছেন। চুক্তি, চিঠি, সমঝোতা, যা অবৈধ কর্মকাণ্ড প্রমাণ করে। নয়নার চোখ আগ্রহে চকচক করে উঠল। কি ধরনের কর্মকাণ্ড? ঘুষ, কর ফাঁকি, সেই সব মানুষের সাথে সমঝোতা যারা আইনের বাইরে কাজ করত। সবকিছু আমার ঠাকুমা দ্বারা অনুদিত এবং নথিভুক্ত করা হয়েছিল যখন তিনি অরেলিও সিংহানিয়ার জন্য কাজ করতেন। আপনার ঠাকুমা 5 বছর সিংহানিয়াদের জন্য কাজ করেছেন, আর যখন অরেলিওর মৃত্যু হল তখন রুদ্র ওনার থেকে সবকিছু কেড়ে নিল যা আইনিভাবে ওনার ছিল। নয়না নিজের চেয়ারে গায়ে লিয়ে নিল, তথ্যগুলো বিশ্লেষণ করতে করতে। এটি আমার ভাবনার থেকেও বড়, অনেক বেশি বড়। আরও কিছু আছে। অঞ্জলি গভীর শ্বাস নিল। রুদ্র শান্তি চিকিৎসালয় কেনার পরিকল্পনা করছে। সে ওই বিভাগগুলো বন্ধ করতে চায় যা সম্বলহীন রোগীদের চিকিৎসা করে। আমার ঠাকুমার ওখানে চিকিৎসা চলছে। আপনার কাছে এর প্রমাণ আছে? আমি এটি সরাসরি ওনার মুখ থেকে ফরাসি ভাষায় শুনেছি। উনি ভেবেছিলেন কেউ বুঝতে পারছে না। নয়না নিজের ব্রিফকেস থেকে একটি রেকর্ডার বের করল। আপনি কি একটি রেকর্ড করা বয়ান দিতে রাজি হবেন, যা কিছু আপনি জানেন সব বলার জন্য, আপনার ঠাকুমার সম্পর্কেও? অঞ্জলি লীলার কথা ভাবল। ওনার ক্লান্ত কিন্তু গর্বিত হাসি, কয়েক দশকের নীরবতা যা তিনি সহ্য করেছিলেন, অবশেষে বিচার পাওয়ার সুযোগ। হ্যাঁ, আমি রাজি। পরের 2 ঘন্টা পর্যন্ত অঞ্জলি সবকিছু বলল। রেস্তোরাঁয় সেই রাত, ফরাসি ভাষায় অপমান, সিংহানিয়া গ্রুপের কার্যালয়ে বৈঠক, ব্ল্যাকমেইল, হুমকি, এবং তারপর সে তার ঠাকুমার কাহিনী বলল। প্রতিটি শব্দ আত্মা থেকে একটি ওজন নামিয়ে দেওয়ার মতো ছিল। যখন সে শেষ করল তখন নয়না গম্ভীর কিন্তু আশাবাদী অভিব্যক্তির সাথে রেকর্ডার রেখে দিল। এটি শুরু করার জন্য যথেষ্ট, কিন্তু আমাকে ওই মূল নথিগুলো দেখতে হবে। আপনি কি সেগুলো আমার জন্য জোগাড় করতে পারেন? আমাকে আমার ঠাকুমার সাথে কথা বলতে হবে। ওগুলো ওনার, আমার নয়। আমি বুঝি, কিন্তু এটি তাড়াতাড়ি করুন। সিংঘানিয়ারা চুপ করে বসে থাকবে না। যদি ওরা জানতে পারে যে আমরা একসাথে কাজ করছি, তবে ওরা আমাদের থামানোর চেষ্টা করবে। অঞ্জলি মাথা নাড়ল, যাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ল। কিন্তু সে 1 কদম বাড়ানোর আগেই নয়না তাকে থামাল। আরেকটি কথা শর্মা ম্যাডাম, গতরাতে আমার কাছে একটি অনামী কল এসেছিল। কেউ একজন আমাকে সতর্ক করেছে যে আমি যেন আপনার থেকে সাবধান থাকি, যে আপনি বিপজ্জনক, অস্থির, যে আপনি যা কিছু বলবেন তাতে যেন ভরসা না করা হয়। অঞ্জলির পিঠটা গুটিয়ে গেল। কে ফোন করেছিল? উনি নাম বলেননি, কিন্তু আমি নম্বর চিনে নিয়েছি। এটি বিরাট সিংহানিয়ার ব্যক্তিগত সেলফোন থেকে ছিল। তাহলে এটি ওই ছিল। বিরাটই ছিল যে রেস্তোরাঁর রাতে হুমকি দেওয়া মেসেজ পাঠিয়েছিল। বিরাট তাকে নিজের সুরক্ষা করার আগেই বদনাম করার চেষ্টা করছিল। আর তবু আপনি আমার সাথে দেখা করার সিদ্ধান্ত কেন নিলেন? নয়না হাসল। কারণ আমার অভিজ্ঞতায় যখন রুদ্র সিংহানিয়ার মতো কেউ কোনো ব্যক্তিকে চেনার আগেই তার প্রতিষ্ঠা নষ্ট করার চেষ্টা করে,
তবে তার মানে হলো ওই ব্যক্তির কাছে এমন কিছু আছে যা থেকে ওরা ভয় পায়, আর আমি জানতে চাই সেটা কি। অঞ্জলি আশা আর আতঙ্কের মিশ্রণের সাথে ক্যাফে থেকে বাইরে বেরোল। তার কাছে একজন সহযোগী ছিল, তার কাছে একটি পরিকল্পনা ছিল, কিন্তু তার কাছে শক্তিশালী শত্রুও ছিল, যারা তাকে চুপ করিয়ে দেওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। যেমনই সে বাস স্টপের দিকে হাঁটা শুরু করল, তার ফোন একটি টেক্সট মেসেজের সাথে কম্পিত হল। এটি রোহন শেফের থেকে ছিল। অঞ্জলি, আমাকে অবিলম্বে তোমার সাথে দেখা করতে হবে। আমি সিংঘানিয়াদের সম্পর্কে কিছু জানতে পেরেছি যা তোমার জানা উচিত। এটি তোমার ঠাকুমার সম্পর্কে। দয়া করে রাত 11টার পরে রেস্তোরাঁ এসো, যখন এটি বন্ধ হয়ে যাবে। পেছনের দরজা দিয়ে ভেতরে এসো, এটি গুরুত্বপূর্ণ। অঞ্জলি মেসেজটি 3 বার পড়ল। রোহন তার ঠাকুমার সম্পর্কে কি জানতে পারত? এত তাড়াতাড়ি, আর কেনই রহস্য? কিছু একটা ঠিক ছিল না। কিন্তু সাথে সাথেই রোহন সবসময় তার সাথে দয়ালু ছিল। সে সবসময় তা সুরক্ষা করেছিল। সে কি তার উপর ভরসা করতে পারত? সে কি কারো উপর ভরসা করতে পারত? অঞ্জলি জানত না যে সেই মুহূর্তে সিংঘানিয়া গ্রুপের কার্যালয়ে রুদ্রকে সেই তদন্তের রিপোর্ট দেওয়া হচ্ছিল যা সে আদেশ দিয়েছিল। আর সেই রিপোর্টে যা কিছু ছিল তা কেবল এটাই বলছিল না যে অঞ্জলি শর্মা আসলে কে, সেটি এমন এক রহস্য উন্মোচন করেছিল যা 2 পরিবারকে এমনভাবে জুড়ে দিয়েছিল যার কেউ কল্পনাও করেনি। একটি রহস্য যা যদি প্রকাশে আসে তবে প্রতিষ্ঠার থেকেও অনেক বেশি কিছু নষ্ট করে দেবে। সেটি জীবন নষ্ট করে দেবে। ঘড়িতে রাত 10:40 বাজছিল যখন অঞ্জলি স্বর্ণতারা থেকে 2 ব্লক দূরে বাস থেকে নামল। রাস্তাঘাট প্রায় খালি ছিল। খুব কমই সেই স্ট্রিট লাইটগুলো থেকে আলো আসছিল, যা ভেজা ফুটপাতে লম্বা ছায়া ফেলছিল। দুপুরে বৃষ্টি হয়েছিল, আর বাতাসে এখনও ভেজা মাটি আর পিচের গন্ধ ছিল। রেস্তোরাঁর দিকে তার প্রতিটি কদম তার বুকে অস্বস্তি বাড়িয়ে দিচ্ছিল। রোহনের মেসেজ তার মাথায় ঘুরছিল। সে তার ঠাকুমার সম্পর্কে কি জানতে পারত? এত রহস্য কেন? বন্ধ হওয়ার পর লুকিয়ে দেখা কেন? বাড়ি থেকে বেরোনোর আগে অঞ্জলি ইতস্তত করেছিল। লীলা তার অস্বস্তি দেখেছিলেন। তুমি এই সময় কোথায় যাচ্ছ আমার খুকি? রোহন আমাকে দেখা করার জন্য বলেছে। ও বলছে ওর কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে। শেফ? লীলা ভ্রু কুচকালেন। আর সে তোমাকে ফোনে কেন বলতে পারল না? আমি জানি না ঠাকুমা, কিন্তু রোহন সবসময় আমার সাথে ভালো থেকেছে। আমি ওর উপর ভরসা করি। লীলা সেই চোখ দিয়ে তাকে দেখলেন যা শব্দের বাইরেও দেখতে পেত। সাবধানে থেকো অঞ্জলি। যুদ্ধের সময় বন্ধুরাও অজান্তে শত্রু হয়ে যেতে পারে। অঞ্জলি সতর্ক থাকার ওয়াদা করেছিল, কিন্তু এখন রেস্তোরাঁর পেছনের দরজায় যাওয়ার গলির সামনে দাঁড়িয়ে উনার ঠাকুমার কথাগুলো একটি সতর্ক বার্তার মতো প্রতিধ্বনিত হচ্ছিল, যা হয়তো তার আরও মন দিয়ে শোনা উচিত ছিল। গলিটি অন্ধকার ছিল। একমাত্র আলো পেছনের দরজার ওপরের একটি ল্যাম্প থেকে আসছিল, যা থেমে থেমে জ্বলছিল, যেন সেটি নিভে যাবে। অঞ্জলি ধীরে ধীরে চলল। তার ইন্দ্রিয়গুলো সতর্ক ছিল। তার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করছিল। দরজাটি একটু খোলা ছিল। রোহন? সে চাপা গলায় ডাকল, দরজাটিকে সাবধানে ঠেলতে ঠেলতে। রান্নাঘর অন্ধকারে ছিল। স্টেনলেস স্টিলের ওপরের অংশগুলো জরুরি আলোর নিচে ম্লানভাবে চকচক করছিল, যা সবসময় জ্বলত। সবকিছু শান্ত ছিল, খুবই শান্ত। রোহন, তুমি কি এখানে আছো? তার ডান দিকে একটি আওয়াজ তাকে হঠাৎ ঘুরিয়ে দিল। একটি ছায়া অন্ধকার থেকে বেরিয়ে এলো, কিন্তু সেটি রোহন ছিল না। সেটি বিরাট সিংঘানিয়া ছিল। অঞ্জলির হৃৎপিণ্ড 1 সেকেন্ডের জন্য থমকে গেল। এর আগে যে অনিয়ন্ত্রিতভাবে ধরফর করা শুরু করে দিত, সে সহজাতভাবে পিছিয়ে গেল। 1 সেকেন্ডের জন্য থেমে গেল, কিন্তু তার পেছনে আরেকটি ছায়া দেখা দিল, যা বাইরে বেরোনোর রাস্তা আটকে দিল। রুদ্র সিংহানিয়া। শুভরাত্রি শর্মা ম্যাডাম। রুদ্রর গলা ছিল নরম, প্রায় দয়ালু, যা তাকে আরও বেশি ভীতিজনক বানিয়ে দিয়েছিল। আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনার কত দয়ালু কাজ। রোহন কোথায়? অঞ্জলি কোনো মতে জিজ্ঞেস করতে পারল। তার গলা শান্ত থাকার চেষ্টার সত্ত্বেও কাঁপছিল। শেফ বিরাট অবজ্ঞাপূর্ণ হাসির সাথে উত্তর দিল। সে বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছে। তার কোনো ধারণাই নেই যে আমরা তোমাকে এখানে আনার জন্য তার নামের ব্যবহার করেছি। মেসেজটি শুরু থেকেই একটি ফাঁদ ছিল। অঞ্জলি এটি অনুভব করে বমি বমি ভাব অনুভব করল যে সে কত সহজে ফেসে গেল। আপনি আমার থেকে কি চান? রুদ্র ধীরে ধীরে তার দিকে হেঁটে এলো। তার জুতো রান্নাঘরের মেঝেতে প্রতিটি কদমে শব্দ তুলছিল। যা আমি চাষও মানাডন, তা হলো এমন কিছু বোঝা যা আমাকে বিরক্ত করছে। যখন থেকে আমি আজ দুপুরে কিছু রিপোর্ট পেয়েছি। সে নিজের ভেতরের পকেট থেকে একটি খাম বের করল। দেখো, যখন আমি তোমার তদন্তের আদেশ দিলাম তখন আমি নির্দিষ্ট কিছু পাওয়ার আশা করেছিলাম। ধার, পারিবারিক সমস্যা, হয়তো কোনো লজ্জাজনক রহস্য।
যার আমি তোমাকে চাপ দেওয়ার জন্য ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি যা পেলাম তা অনেক বেশি মজাদার ছিল। সে খামটি খুলল এবং বেশ কিছু নথি বের করল। তুমি কি জানতে যে তোমার মা প্রিয়া শর্মা অনেক বছর আগে আমার বাবার জন্য অল্প সময়ের জন্য কাজ করেছিলেন, তোমার জন্মের আগে? অঞ্জলির মনে হলো যেন তার পায়ের তলার মাটি হিলে গেল। তার মা সম্পর্কে সে কখনো বেশি কিছু জানত না। লীলা খুব কমই প্রিয়ার সম্পর্কে কথা বলতেন, এবং যখন তিনি বলতেন তখন তিনি এত গভীর বিষণ্ণতার সাথে বলতেন যে অঞ্জলি জিজ্ঞেস করা বন্ধ করে দিয়েছিল যে কি হয়েছিল। আমি জানি না আপনি কি সম্পর্কে কথা বলছেন। অবশ্যই তুমি জানো না, কারণ তোমার ঠাকুমা ইতিহাসের ওই অংশটিকে মুছে দেওয়ার খেয়াল রেখেছিলেন। রুদ্র শীতলভাবে হাসল। তোমার মা সুন্দর ছিল, রেকর্ড অনুযায়ী বুদ্ধিমানও। আমার বাবা তাকে নিজের ব্যক্তিগত সহকারী হিসেবে তখন কাজে রেখেছিলেন যখন সে কোনো মতে ১৯ বছরের ছিল। লীলা তখন আগে থেকেই আমাদের জন্য নথির অনুবাদ করছিল। আমার মনে হয় এটি ওই ছিল যে নিজের মেয়ের সুপারিশ করেছিল। আপনি কোথায় পৌঁছাতে চান? সত্যির ওপর শর্মা ম্যাডাম, সেই সত্যির ওপর যা তোমার ঠাকুমা তোমার কাছে নিজের পুরো জীবন লুকিয়ে রেখেছেন। বিরাট পেছন থেকে অঞ্জলির খুব কাছে এলো। সে নিজের ঘাড়ে বিরাটের নিঃশ্বাস আর তার হুমকিপূর্ণ উপস্থিতি অনুভব করতে পারছিল। আমার বাবার বিচিত্র খিদে ছিল, রুদ্র বলতে থাকল। আর তোমার মা তরুণী ছিল, অসুরক্ষিত ছিল। পৃথিবীতে একা ছিল তার মা লীলা ছাড়া। এটা কল্পনা করা কঠিন নয় যে কি হয়েছিল। আপনি মিথ্যে বলছেন। অঞ্জলির গলা তার শান্ত থাকার প্রচেষ্টা সত্ত্বেও কাঁপছিল। আমার মা একটি দুর্ঘটনায় মারা গেছেন যখন আমি শিশু ছিলাম। লীলা তোমাকে সেটা বলেছে। রুদ্র মিথ্যে করুণার সাথে মাথা নাড়ল। কত সুবিধাজনক। সত্যিটা অনেক বেশি জটিল। তোমার মা দুর্ঘটনায় মারা যাননি শর্মা ম্যাডাম। তোমার মা গায়েব হয়ে গেছেন। সে এক রাতে কোনো চিহ্ন না রেখে চলে গেছে, তোমাকে লীলার কাছে রেখে। আর যে কারণে সে চলে গেছে, ঠিক আছে, তার সরাসরি সম্বন্ধ আমার পরিবারের সাথে আছে। অঞ্জলির মনে হলো দুনিয়াটা তার চারপাশে ঘুরছে। তার মা মারা যাননি। লীলা তাকে নিজের পুরো জীবন মিথ্যে বলেছিলেন। আমি বিশ্বাস করি না, সে বলল, যদিও তার গলা এখন আর ততটা সুনিশ্চিত ছিল না। তোমাকে আমার উপর বিশ্বাস করা দরকার নেই। তুমি সরাসরি তোমার ঠাকুমাকে জিজ্ঞেস করতে পারো। কিন্তু এর আগে যে তুমি করো, আমাকে তোমাকে আরও কিছু দেখাতে দাও। সে খাম থেকে একটি ছবি বের করল। এটি পুরনো ছিল, সময়ের সাথে হলুদ হয়ে গিয়েছিল। তাতে এক যুবতী মহিলা ছিল সুন্দর চোখের সাথে, যাকে অঞ্জলি তখনই চিনে নিল, কারণ সে তাদের প্রতিদিন আয়নায় দেখত। তার মা, কিন্তু সেই ছবিতে একা ছিল না। তার পাশে তার কাঁধ জড়িয়ে ধরে এক লোক ছিল, যাকে অঞ্জলি চিনে নিল। অরেলিও সিংঘানিয়া, রুদ্রর বাবা। তোমার মা আর আমার বাবার একটি সম্পর্ক ছিল শর্মা ম্যাডাম। একটি সম্পর্ক যা প্রায় ২ বছর পর্যন্ত চলেছিল। আর যখন সেটি শেষ হল, ঠিক আছে, ধরে নাও যে পরিণাম স্থায়ী ছিল। ওনার শব্দের অর্থ অঞ্জলির মাথায় ঢুকতে এক পল সময় লাগল। যখন এমনটা হলো তখন তার মনে হলো যেন তার হৃৎপিণ্ডকে তার বুক থেকে ছিনে ফেলা হয়েছে। না, সে ফিসফিস করে বলল, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। রুদ্র ধীরে ধীরে হাসল। বংশগতি মিথ্যে বলে না। তুমি কখনো ভাবনি যে তোমার ভাষার প্রতি এই সহজতা কোথা থেকে এসেছে? লীলা ৯টি বলেন, এটি সত্যি, কিন্তু আমার বাবা ১২টি বলতেন। তিনি একজন ভাষাগত প্রতিভা ছিলেন, একটি উপহার যা তিনি স্পষ্টতই তোমাকে দিয়েছেন। আপনি মিথ্যে বলছেন, অঞ্জলি চিৎকার করে উঠল। চোখের জল তার গাল বেয়ে গড়াচ্ছিল। এসব আমাকে কারসাজি করার জন্য মিথ্যে, মিথ্যে। রুদ্র আরেকটি নথি বের করল। এটি একটি ডিএনএ বিশ্লেষণ, যা আমার বাবা ২০ বছরেরও বেশি আগে আদেশ দিয়েছিলেন। তিনি তোমার মায়ের গর্ভবতী হওয়ার সময় তার রক্তের তুলনা তোমার সাথে করেছিলেন। তিনি কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সুনিশ্চিত হতে চেয়েছিলেন। সে অঞ্জলিকে কাগজটি দেখালো। সংখ্যা, শতাংশ, বৈজ্ঞানিক শব্দ, যা সে নিজের স্তব্ধ অবস্থায় কোনো মতে বিশ্লেষণ করতে পারছিল। এই বিশ্লেষণ অনুযায়ী 99.9% সম্ভাবনা আছে যে অরেলিও সিংঘানিয়া তোমার জৈবিক পিতা ছিলেন শর্মা ম্যাডাম, যার মানে হলো তুমি আর আমি ভাই বোন। এরপরে যে নীরবতা নামল তা ছিল সম্পূর্ণ। অঞ্জলি নড়তে পারছিল না, কথা বলতে পারছিল না, নিঃশ্বাসও নিতে পারছিল না। পৃথিবীটা যেমন সে জানত মিনিটের মধ্যে ধসে গিয়েছিল। অবশ্যই, রুদ্র ক্যাজুয়াল ভঙ্গিতে বলতে থাকল, আমার বাবা তোমাকে কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেননি। যখন তিনি গর্ভাবস্থার কথা জানতে পারলেন, তখন তিনি তোমার মাকে গায়েব হয়ে যাওয়ার জন্য টাকার অফার করেছিলেন। প্রিয়ার টাকাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তোমার জন্মের ঠিক পরেই সেও গায়েব হয়ে গেল। কেউ জানে না বাস্তবে তার সাথে কি হয়েছিল। কেউ বলে সে পালিয়ে গিয়েছিল। অন্যরা, ঠিক আছে, অন্যদের কাছে আরও বেশি অন্ধকার তত্ত্ব আছে। তুমি ওনার সাথে কি করেছ? অঞ্জলি অবশেষে নিজের গলা খুঁজে পেল, চোখের জলে কর্কশ হয়ে। তুমি আমার মায়ের সাথে কি করেছ? আমি কিছু করিনি। আমি তখন একজন শিশু ছিলাম। কিন্তু আমার বাবা,
আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের উত্তরাধিকারের যে কোনো মূল্যে রক্ষা করতেন। একটি অবৈধ সন্তান, বিশেষ করে একটি মেয়ে, একটি কেলেঙ্কারি হতো। ওনার উত্তম প্রতিষ্ঠায় একটি কলঙ্ক। বিরাট নিজের উপস্থিতি জানানোর পর প্রথমবার কথা বলল। বিড়ম্বনা হলো এই যে এত বছর ধরে আমার দাদুর অবৈধ মেয়ে রেস্তোরাঁয় টেবিল পরিষ্কার করছে, ঘর সাফ করছে, টুকরোই বেঁচে আছে, যেখানে আমরা সেই সব কিছু উত্তরাধিকার সূত্রে পেলাম যা প্রযুক্তিগতভাবে তোমারও। চুপ করো বিরাট, রুদ্র তাকে সতর্ক করে নজর দিল। আমরা এখানে উত্তরাধিকার নিয়ে আলোচনা করতে আসিনি। তাহলে আমরা এখানে কিসের জন্য? অঞ্জলির আগে চোখের জল মুছতে মুছতে জিজ্ঞেস করল। আমাকে অতীতের রহস্য দিয়ে প্রত্যাহার করার জন্য? আমাকে ভাঙতে দেখার জন্য? আমরা তোমাকে একটি সওদা পেশ করার জন্য এখানে আছি। রুদ্র নথিগুলোকে খামে ফেরত ভরে রাখল। এখন যখন তুমি সত্যিটা জানো, তোমার কাছে দুটি বিকল্প আছে। প্রথম, তুমি সব কিছুর ব্যাপারে চুপ থাকবে। তুমি রেস্তোরাঁয় কি শুনেছ, হাসপাতালের পরিকল্পনা সম্পর্কে, এই নথিগুলো সম্পর্কে। বিনিময়ে আমি এটি নিশ্চিত করব যে তোমার ঠাকুমা বিনা খরচে সবথেকে ভালো চিকিৎসা পায়, এবং তুমি একটি মাসিক টাকা পাবে যা তোমাকে আরামদায়কভাবে থাকতে সাহায্য করবে। আর দ্বিতীয় বিকল্প হলো এই যে তুমি ন্যায়ের নিজের ওই ছোট্ট ধর্মযুদ্ধের সাথে এগিয়ে চলো, যে তুমি সাংবাদিকদের সাথে কথা বলো, যে তুমি আমার মুখোশ খোলার চেষ্টা করো। কিন্তু যদি তুমি ওই পথ কিছু নাও, তবে আমি কেবল তোমার আর তোমার ঠাকুমার জীবনই নষ্ট করে দেব না, আমি এটিও নিশ্চিত করব যে দুনিয়া জানতে পারে যে তুমি সির্ফ টাকার জন্য একজন অবৈধ সিংহানিয়া। আমি তোমার সংগ্রামের কাহিনীকে লোভের কাহিনীতে বদলে দেব। আর আমার বিশ্বাস করো, আমার কাছে এমন করার জন্য যথেষ্ট সম্পদ আছে। অঞ্জলি তাকে ঘাড় ফিরিয়ে দেখল। এই লোকটি তার ভাই ছিল। তারা রক্ত ভাগ করে নিয়েছিল, তারা একজন বাবা ভাগ করে নিয়েছিল, কিন্তু তারা আর কিছু ভাগ করে নেয়নি। সে ছিল সেই সব কিছু যা অঞ্জলি ঘৃণা করত, সেই সব কিছু যা ওনার ঠাকুমা তাকে প্রত্যাখ্যান করতে শিখিয়েছিলেন। কেন? সে ধীরে জিজ্ঞেস করল। এত ঘৃণা কেন? যদি আপনি যা বলছেন তা সত্যি হয়, তবে আমরা পরিবার। প্রথমবার রুদ্রর অভিব্যক্তিতে কিছু বদলাল। একটি ছায়া তার মুখে নেমে এলো, কিছু একটা যা কষ্ট বা আক্রোশ হতে পারত। পরিবার? আমার বাবা নিজের শেষ বছরগুলো তোমার প্রতি আসক্ত হয়ে কাটিয়েছেন। নিজের বৈধ ছেলেদের প্রতি নয়, নিজের বানানো সাম্রাজ্যের প্রতি নয়, বরং সেই মেয়ের প্রতি যাকে তিনি ছেড়ে দিয়েছিলেন। মরার আগে তিনি আমার কাছে স্বীকার করেছিলেন যে ওনার জীবনের সবথেকে বড় ভুল তোমাকে স্বীকৃতি না দেওয়া ছিল, যে তুমিই ওনার আসল উত্তরাধিকারী ছিলে, আমি নই। ওনার গলায় তিক্ততা স্পষ্ট ছিল। তাই আমার সাথে পরিবারের কথা বলো না শর্মা ম্যাডাম। তুমি আমাকে না জেনেই আমার বাবার ভালোবাসা চুরি করে নিলে, আর এখন তুমি আমার সবকিছু চুরি করতে চাও। আমার আপনার থেকে কিছু চাই না, অঞ্জলি দৃঢ়তার সাথে বলল। আমার শুধু আমার ঠাকুমার জন্য, আমার মায়ের জন্য, সেই সব মানুষের জন্য ন্যায় বিচার চাই যাদেরকে আপনার পরিবার নষ্ট করে দিয়েছে। তাহলে তুমি দ্বিতীয় বিকল্প বেছে নিলে। রুদ্র একটি ইশারা করল, আর ছায়া থেকে দুজন মানুষ দেখা দিল। তাদের উপস্থিতি থেকে মনে হচ্ছিল তারা দেহরক্ষী, বিশাল চেহারার, ভয়ঙ্কর, অপ্রীতিকর কাজ করতে অভ্যস্ত পেশাদারদের মতো শূন্য অভিব্যক্তি। শর্মা ম্যাডামকে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। নিশ্চিত করো যেন তিনি নিজের সিদ্ধান্তের পরিণাম বুঝতে পারেন। অঞ্জলি নিজের বুকে ঘাবড়ানি বাড়তে অনুভব করল। ওরা তার সাথে কি করতে যাচ্ছিল? ওরা তার ঠাকুমার সাথে কি করতে যাচ্ছিল? কিন্তু দেহরক্ষীরা তাকে ছোঁয়ার আগেই রান্নাঘরের দরজা থেকে একটি আওয়াজ ভেসে এলো। থামো, পুলিশ, কেউ নড়বে না। আলো হঠাৎ জ্বলে উঠল, যার ফলে সবাই মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেল। অঞ্জলি চোখের পলক ফেলল, বোঝার চেষ্টা করছিল যে কি হচ্ছে। অনেক আধিকারিক আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করছিলেন, হাতে অস্ত্র ছিল এবং আদেশ দিচ্ছিলেন। আর তাদের পেছনে বিজয়ের অভিব্যক্তি নিয়ে নয়না কাপুর দাঁড়িয়েছিল। এসব কি আজেবাজে কথা? রুদ্র গর্জে উঠল। এটি সিংহানিয়া সাহেব, আপনার শাসনের শেষ। নয়না একটি মাইক্রোফোন হাতে নিয়ে কাছে এলো। আপনি এইমাত্র যা যা বললেন তার সব কিছু রেকর্ড করা হয়েছে। প্রতিটি হুমকি, প্রতিটি স্বীকারোক্তি, প্রিয়া শর্মার সাথে আপনার পরিবার কি করেছিল তার প্রতিটি বিবরণ। এটি অবৈধ। আপনি আমার সম্মতি ছাড়া রেকর্ড করতে পারেন না। আসলে আমরা পারি। যখন অপরাধমূলক কর্মকাণ্ডের সন্দেহ থাকে, তখন আধিকারিকরা নজরদারির অনুমতি দিতে পারেন। আর আজ সকালে আমরা যে কিছু নথি পেয়েছি তার জন্য ধন্যবাদ। আমাদের কাছে যথেষ্টর থেকেও বেশি সন্দেহ ছিল। রুদ্র খুনি রাগের সাথেই অঞ্জলির দিকে ঘুরল। তুমি কি জানতে যে এটা হতে চলেছে? না। অঞ্জলি মাথা নাড়ল। সেও রুদ্রর মতোই অবাক ছিল। আমি কিছুই জানতাম না। ও সত্যি বলছে। নয়না হস্তক্ষেপ করল। অঞ্জলি অপারেশনের ব্যাপারে জানত না, কিন্তু অন্য কেউ জানত।
কেউ একজন যে ন্যায় দেখার জন্য বছর ধরে অপেক্ষা করছে। আধিকারিকদের পেছন থেকে একটি অবয়ব উঠে এলো, যা অঞ্জলির হৃৎপিণ্ড থামিয়ে দিল। ঠাকুমা! লীলা! তার ঠাকুমা নিজের লাঠির সাহায্যে ধীরে ধীরে হাঁটছিলেন, কিন্তু ওনার মাথা উঁচু ছিল, আর ওনার চোখগুলো এমন এক শক্তিতে চকচক করছিল যা অঞ্জলি আগে কখনো দেখেনি। ঠাকুমা, কিভাবে? যখন তুমি আজ রাতে বাইরে বেরোলে তখন আমি জানতাম যে কিছু ভুল আছে। লীলা স্পষ্ট আর দৃঢ় গলার বললেন। আমি কাপুর ম্যাডামকে ফোন করেছিলাম। তিনি আধিকারিকদের সাথে যোগাযোগ করলেন, আর আমরা মিলে এটি প্রস্তুত করলাম। তিনি রুদ্রর কাছে গেলেন, সরাসরি তার চোখের দিকে তাকালেন, কোনো ভয় ছাড়াই। 25 বছর পর্যন্ত আমি চুপ ছিলাম। 25 বছর পর্যন্ত আমি তোমার বাবার কারণে নিজের মেয়েকে হারানোর ব্যথা সহ্য করেছি, কিন্তু আজ রাতে আমি যা যা তুমি বললে সব শুনেছি, আর এখন দুনিয়াও শুনবে। রুদ্র সিংহানিয়া নিজের জীবনে প্রথমবার নির্বাক ছিল। আধিকারিকরা তাকে হাতকড়া পড়াতে শুরু করলেন যখন সে উকিল আর মামলা সম্পর্কে চিৎকার করছিল। বিরাট পালানোর চেষ্টা করল, কিন্তু দরজায় পৌঁছানোর আগেই তাকে আটকে দেওয়া হলো। অঞ্জলি ঠাকুমার দিকে দৌড়ে গেল, ওনাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঠাকুমা, এসব কি সত্যি যা ওরা আমার মায়ের ব্যাপারে বলল? আর অরিলেও সম্পর্কে? লীলা তাকে আগলে নিলেন, ওনার কুচকানো গাল বেয়ে জল পড়ছিল। এটা সত্যি আমার খুকি, সব কিছু সত্যি। আর এখন সময় এসেছে যে তুমি পুরো গল্পটা জানো। বাইরে আরও টহলদারি গাড়ির সাইরেন রাতকে আলোকিত করছিল। ভেতরে 2 মহিলা জড়িয়ে ধরেছিলেন, যখন কয়েক দশকের রহস্য অবশেষে আলোতে আসছিল। লড়াই শেষ হয়নি, এটি মাত্র শুরু হয়েছিল। কিন্তু প্রথমবারের মতো অঞ্জলির মনে হলো যে সে একা নয়, আর এটাই সবকিছু বদলে দিচ্ছিল। কেন্দ্রীয় পুলিশ স্টেশন একটি পুরনো বিল্ডিং ছিল, যাতে ঠান্ডা কফি আর পুরনো কাগজের গন্ধ ছিল। অঞ্জলি তার ঠাকুমার সাথে একটি প্রতীক্ষালয়ে বসেছিল। দুজনকে কম্বলে জড়ানো হয়েছিল, যা একজন দয়ালু আধিকারিক তাদের দিয়েছিলেন। বাইরে ভোর আকাশের রং গোলাপি আর কমলা করতে শুরু করেছিল, কিন্তু দুজনের কেউই ঘুমায়নি। নয়না কাপুর গত কয়েক ঘন্টা বয়ান দিতে, প্রমাণ জমা দিতে আর সেই প্রসিকিউটরদের সাথে সমন্বয় করতে কাটিয়েছিল, যারা মামলার ভয়াবহতা জানতে পেরে সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন। রুদ্র আর বিরাট সিংহানিয়া আলাদা আলাদা সেলে ছিল। তাদের উকিলরা আগে থেকেই তাদের জামিনে মুক্তি করানোর জন্য মরিয়া হয়ে কাজ করছিল। কিন্তু আপাতত তারা গড়াদের পেছনে ছিল, আর এটাই যথেষ্ট ছিল। ঠাকুমা, অঞ্জলি অবশেষে সেই নীরবতা ভাঙল যা তাদের ঘণ্টা ধরে ঘিরে রেখেছিল। আমার মায়ের ব্যাপারে আর অরেলিওর ব্যাপারে বাস্তবে কি হয়েছিল? আমার সে সম্পর্কে সবকিছু জানার দরকার আছে। লীলা এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করলেন, যেন তিনি নিজের আত্মার কোনো গভীর জায়গা থেকে শক্তি সঞ্চয় করছেন। যখন তিনি চোখ খুললেন, তখন তাতে ব্যথা আর স্বস্তির এমন এক মিশ্রণ ছিল যা অঞ্জলি আগে কখনো দেখেনি। তোমার মা আমার জীবনের আলো ছিল অঞ্জলি। প্রিয়া শর্মার হাসি তোমার মতোই ছিল, তোমার মতোই দৃঢ় সংকল্প, আর তোমার মতোই ভেতরের আগুন। যখন আমি তাকে দেখতাম, তখন আমি সেই সবকিছু দেখতাম যা দুনিয়া দিতে পারত। ওনার গলা কেঁপে গেল, কিন্তু তিনি বলে চললেন, আমি সিংহানিয়াদের জন্য 3 বছর ধরে কাজ করছিলাম। যখন প্রিয়া 19 বছরের হল, ওর চাকরির দরকার ছিল, আর আমি ভেবেছিলাম যদি ও আমার সাথে কাজ করে তবে আমি ওকে রক্ষা করতে পারব। আমি কত ভুল ছিলাম। অঞ্জলি তার ঠাকুমার হাত ধরল, কোচকানো চামড়ার নিচে নাজুক হাড়গুলো অনুভব করল। অরেলিও তাকে প্রথম দিন থেকেই লক্ষ্য করেছিল। তাকে লক্ষ্য না করা অসম্ভব ছিল। প্রিয়ার মধ্যে কোনো ঘরকে আলোকিত করার সেই ক্ষমতা ছিল যেখানে সে প্রবেশ করত। প্রথমে আমি ভেবেছিলাম যে তার মনোযোগ কেবল একজন নতুন কর্মচারীর প্রতি একজন মালিকের দয়ালুতা ছিল, কিন্তু শীঘ্রই আমি বুঝতে পারলাম যে এটি অন্য কিছু ছিল। ও কি উনাকে ভালোবাসত? লীলা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। প্রিয়া মানত যে সে ওকে ভালোবাসত, আর হয়তো নিজের বিকৃত উপায়ে অরেলিও তাকে ভালোবাসত। কিন্তু ওনার মতো পুরুষদের ভালোবাসা সবসময় শর্তের সাথে আসে, সীমার সাথে, রহস্যের সাথে। তিনি থামলেন, জানালার দিকে তাকিয়ে, যেখানে উদীয়মান সূর্য সোনালি আলো ছড়াতে শুরু করেছিল। যখন প্রিয়া জানতে পারল যে সে গর্ভবতী, তখন অরেলিও পুরোপুরি বদলে গেল। আকর্ষণীয় আর যত্নশীল মানুষটি একটি ঠান্ডা হিসাবরক্ষক ব্যক্তিতে পরিণত হল। সে তাকে বাচ্চাটি হতে না দেওয়ার জন্য টাকার অফার করেছিল। প্রিয়া মানা করে দিল। সে তাকে দূরে চলে যেতে আর সিংহানিয়া পরিবারের সাথে কখনো যোগাযোগ না করার জন্য আরও টাকার অফার দিল। প্রিয়া সেটাও মানা করে দিল। সে কি চেয়েছিল? সে চেয়েছিল যে অরেলিও নিজের মেয়েকে স্বীকৃতি দিক, যে সে তোমাকে নিজের পদবি দিক, নিজের সুরক্ষা দিক, দুনিয়ায় তোমার বৈধ স্থান দিক। ও খুব সহজ সরল ছিল আমার প্রিয়া। ও ভেবেছিল ভালোবাসা ওনার মতো মানুষের গর্ব
আর উচ্চাকাঙ্ক্ষাকে জয় করতে পারে। জল লীলার গাল বেয়ে গড়িয়ে পড়ল। অরেলিওর স্ত্রী গ্রেসিয়ালা তোমার জন্মের ঠিক পরেই সত্যিটা জানতে পারল। আমি জানি না ও কিভাবে জানতে পেরেছিল, কিন্তু ও পেরেছিল। আর গ্রেসিয়ালা এক মজবুত চরিত্রের মহিলা ছিল। ও অরেলিওকে একটি আল্টিমেটাম দিল, হয় প্রিয়া সব সময়ের জন্য ওনাদের জীবন থেকে গায়েব হয়ে যাবে, অথবা ও ওনাকে জনসমক্ষে নষ্ট করে দেবে। ওনার প্রতিষ্ঠা, ওনার ব্যবসা, উনি যা কিছু গড়েছিলেন সব কিছু বরবাদ করে দেবে। আর উনি কি করলেন? উনি নিজের মেয়ের জায়গায় নিজের সাম্রাজ্যকে বেছে নিলেন, তোমাকে বাদ দিলেন। উনি প্রিয়াকে বললেন যে ওকে যেতে হবে, যে ও আর কোনোদিন ওনার সাথে যোগাযোগ করতে পারবে না, যে ও কোনোদিন এটা বলতে পারবে না যে ওর বাচ্চার বাবা কে ছিল। উনি ওকে একটি বড় অঙ্কের টাকা অফার করেছিলেন, যা অন্য কোনো দেশে একটি নতুন জীবন শুরু করার জন্য যথেষ্ট ছিল। অঞ্জলি নিজের গলায় একটি দলা অনুভব করল। কিন্তু আপনি বললেন যে ও টাকাকে প্রত্যাখ্যান করেছিল। ও প্রত্যাখ্যান করেছিল। প্রিয়ার মধ্যে আত্মসম্মান ছিল অঞ্জলি, নিজের জন্য অনেক বেশি আত্মসম্মান। ও বলেছিল যে ও সেই মানুষের থেকে কিছুই চায় না, যে নিজের রক্তকে ছেড়ে দিতে সক্ষম, যে ও সম্মানহীন কোনো ব্যক্তির থেকে টুকরো গ্রহণ করার বদলে নিজের মেয়েকে গরিবীর মধ্যে বড় করতে পছন্দ করবে। লীলা এক মুহূর্ত বিরতি নিলেন। ওনার শ্বাস নেওয়া আরও কঠিন হয়ে গেল। সেই কথাবার্তার 1 সপ্তাহ পরে প্রিয়া গায়েব হয়ে গেল। অঞ্জলির হৃৎপিণ্ড থমকে গেল। গায়েব হয়ে গেল? আপনার মানে কি? সে গায়েব হয়ে গেল। ঠিক এটাই। এক রাতে তোমাকে তোমার দোলনায় ঘুম পাড়ানোর পরে সে অ্যাপার্টমেন্ট থেকে এই বলে বের হলো যে সে দুধ কিনতে যাচ্ছে। সে আর কোনোদিন ফিরে আসেনি। আপনি কি ওনাকে খুঁজেছিলেন? আমি বছর ধরে ওকে খুঁজেছি অঞ্জলি। আমি পুলিশের কাছে গিয়েছিলাম। আমার কাছে থাকা অল্প কিছু টাকা দিয়ে ব্যক্তিগত গোয়েন্দাদের ভাড়া করেছিলাম। আমি পুরো শহরে পোস্টার লাগিয়েছিলাম। কেউ কিছু পায়নি। মনে হচ্ছিল যেন মাটি তাকে গিলে নিয়েছে। অঞ্জলির মনে হলো হাওয়া তার ফুসফুস পর্যন্ত পৌঁছাতে পারছে না। আপনার কি মনে হয় অরেলিওর এর সাথে কোনো সম্পর্ক ছিল? লীলা উত্তর দিতে এক পলক সময় নিলেন। অনেক সময় পর্যন্ত আমি বিশ্বাস করতে চাইনি। আমি এটা ভাবতে চাইনি যে যে লোকটিকে আমার মেয়ে ভালোবাসত সে এমন কিছু করতে সক্ষম ছিল। লেকিন বছর ধরে যখন আমি দেখলাম যে সিংঘানিয়ারা ওনাদের রাস্তায় আসা যে কোনো ব্যক্তিকে কিভাবে নষ্ট করে দেয়, তখন আমার সন্দেহ হতে লাগল। সন্দেহ যা সংশয়ে রূপ নিল, সংশয় যা নিশ্চিত বিশ্বাসে পরিণত হল। আপনি আমাকে এটা কখনো কেন বলেননি? কারণ আমি তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম। লীলা অঞ্জলির মুখ নিজের হাতে তুলে নিলেন। যদি তুমি সত্যিটা জানতে, তবে তুমি সিংঘানিয়াদের খুঁজতে, তুমি জবাব দাবি করতে, আর ওরা তোমাকে নষ্ট করে দিত, যেমনটা ওরা বাকি সবাইকে নষ্ট করে দিয়েছে। আমি তোমাকে এটা বিশ্বাস করানোই ভালো মনে করেছিলাম যে তোমার মা একটি দুর্ঘটনায় মারা গেছেন। অন্তত তুমি শান্তি পেতে পারতে। শান্তি? অঞ্জলি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। হতাশা আর ব্যথা তার গলায় মিশে গেল। আপনার কি মনে হয় আমি এটা বিশ্বাস করে শান্তি পেয়েছি যে আমার মা মারা গেছেন? আপনার কি মনে হয় ওনাকে ছাড়া প্রতিটি ছুটির দিনে ব্যথা হতো না? প্রতিটি জন্মদিন, আমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে ওনার থাকা উচিত ছিল? আমি জানি আমার খুকি, আমি জানি। আর আমাকে মাফ করে দিও। তোমাকে মিথ্যে বলার জন্য আমাকে মাফ করো। আরও মজবুত আর সাহসী না হওয়ার জন্য আমাকে মাফ করো। সব কিছুর জন্য আমাকে মাফ করো। অঞ্জলি তার ঠাকুমার দিকে তাকালো। এই মহিলাটি তাকে বড় করার জন্য সব কিছু কুরবানি করে দিয়েছিলেন, যিনি তাকে ভবিষ্যৎ দেওয়ার জন্য অসুস্থ হওয়া পর্যন্ত কাজ করেছিলেন, যিনি কয়েক দশক ধরে অসম্ভব রহস্য বয়ে বেরিয়েছিলেন। আর ব্যথা সত্ত্বেও, বিশ্বাসঘাতকতা সত্ত্বেও যা সে অনুভব করছিল, সে ওনাকে ঘৃণা করতে পারল না। সে ওনার সামনে হাঁটুর ওপর বসে পড়ল, ওনার হাত দুটোকে আবার ধরে নিল। আমি আপনাকে মাফ করে দিলাম ঠাকুমা, কিন্তু আমার আরেকটি কথা জানার দরকার আছে। আপনার কি মনে হয় আমার মা এখনও বেঁচে আছেন? লীলা তাকে সেই চোখ দিয়ে দেখলেন যা এক আশায় ভরা ছিল, যা তিনি বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। আমি জানি না অঞ্জলি, কিন্তু তারা কখনো কোনো মৃতদেহ পায়নি। কখনো কোনো প্রমাণ ছিল না যে সে মারা গিয়েছিল। আর এমন কিছু আছে যা আমি তোমাকে কখনো বলিনি, কারণ আমি তোমাকে মিথ্যে আশা দিতে চাইনি। কি? 5 বছর আগে আমি একটি চিঠি পেয়েছিলাম। কোনো ঠিকানা নেই, কোনো স্বাক্ষর নেই, শুধু লেখা ছিল, সে ভালো আছে, ওকে খুঁজো না। এটি ফরাসি ভাষায় লেখা ছিল। অঞ্জলির মেরুদণ্ডে একটি শিহরণ বয়ে গেল। ফরাসি? ফরাসি কেন? প্রিয়া পুরোপুরি ফরাসি বলতে পারত।
আমি ওকে তখন শিখিয়েছিলাম যখন ও ছোট ছিল, যেমনটা আমি তোমাকে শিখিয়েছি। এটি আমাদের গোপন ভাষা ছিল, যা আমরা ব্যবহার করতাম যখন আমরা চাইতাম না যে অন্য কেউ বুঝুক। আপনি কি ওই চিঠিটা রেখেছেন? সেটা চামড়ার ফাইলে আছে, বাকি সব নথিপত্রের সাথে। ঘরের দরজা খুলল, আর নয়না কাপুর ক্লান্ত কিন্তু সন্তুষ্ট দেখাচ্ছিল এমন অবস্থায় ভেতরে এলো। ভদ্রমহিলারা, আমাদের কাছে খবর আছে প্রসিকিউটর রুদ্র আর বিরাট সিংহানিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। জোরপূর্বক অর্থ আদায়, হুমকি আর আমরা প্রিয়া শর্মার গায়েব হওয়ার সম্ভাব্য সংযোগগুলো তদন্ত করছি। অঞ্জলি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল। আপনি কি সেটার তদন্ত করতে পারেন? এত বছর কর? কিছু অপরাধের জন্য কোনো আইনের সীমা নেই সদা ম্যাডাম, আর গত রাতের রেকর্ড করা স্বীকারোক্তিগুলোর সাথে আমাদের কাছে আপনার মায়ের মামলা আবার খোলার জন্য যথেষ্টর থেকেও বেশি কিছু আছে। লীলা একটি চাপা কান্নার শব্দ করলেন। বাস্তবে এত সময় পরে? বাস্তবে? নয়না কাছে এলো, বৃদ্ধ মহিলার কাঁধে একটি কোমল হাত রাখল। কিন্তু আমাদের আপনার পূর্ণ সহযোগিতার দরকার আছে। সব নথিপত্র, সব চিঠি আমি দিয়ে দেব। লীলা মাথা নাড়লেন। সব কিছু, প্রতিটি কাগজ, প্রতিটি ছবি, প্রতিটি স্মৃতি। যদি সেটি আমার প্রিয়াকে খুঁজতে সাহায্য করে তবে আমি বিনা দ্বিধায় সেটি সঁপে দেব। নয়না অঞ্জলিকে গম্ভীর অভিব্যক্তির সাথে দেখল। আরেকটি কথা আছে যা আপনাদের জানা উচিত। জিজ্ঞাসাবাদের সময় বিরাট কথা বলতে শুরু করেছে। মনে হচ্ছে সে তথ্যের বিনিময়ে নিজের শাস্তি কমানোর জন্য কথা বলতে চায়। কী ধরনের তথ্য? ও বলছে যে ও জানে প্রিয়া শর্মার সাথে বাস্তবে কি হয়েছিল। ও বলছে যে ওর দাদু অরেলিও মরার আগে ওকে সত্যিটা বলেছিলেন, আর রুদ্রও জানে, কিন্তু সে কখনো স্বীকার করেনি। দুনিয়া থমকে গেল বলে মনে হলো। অঞ্জলির মনে হলো তার হাঁটু দুর্বল হয়ে যাচ্ছে। বিরাট আমার মা কোথায় আছে জানে? আমরা এখনও নিশ্চিত নই। সে হয়তো ভালো কোনো ডিল পাওয়ার জন্য মিথ্যে বলছে, কিন্তু প্রসিকিউটর তাকে আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছেন। যদি সে যা বলছে তাতে কোনো সত্যি থাকে তবে আমরা তাকে খুঁজে বের করব। পরের কয়েক ঘণ্টা বয়ান, স্বাক্ষর আর আইনি প্রক্রিয়ার একটি ঘূর্ণিঝড় ছিল, যা অঞ্জলি কোনো মতে বুঝতে পারল। লীলাকে রাতের উত্তেজনার কারণে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যেতে হলো, কিন্তু ডাক্তাররা নিশ্চিত করলেন যে তিনি স্থিতিশীল ছিলেন। হাসপাতালের করিডরে খবরের অপেক্ষা করার সময় অঞ্জলি একটি অপ্রত্যাশিত কল পেল। শর্মা ম্যাডাম, আমি রোহন বর্মা। আমি এইমাত্র গতরাতে যা হয়েছে সে সম্পর্কে জানতে পেরেছি। আপনি কি ঠিক আছেন? শেফ রোহন। অঞ্জলি একটি পরিচিত গলা শুনে স্বস্তি অনুভব করল। হ্যাঁ, আমি ঠিক আছি। এটি একটি দীর্ঘ রাত ছিল। ওরা আমাকে বলল যে ওরা তোমাকে ভাসানোর জন্য আমার নামের ব্যবহার করেছে। আমার খুব খারাপ লাগছে। যদি আমি জানতাম। এটি আপনার দোষ নয়। আপনার কাছে জানার কোনো উপায় ছিল না। লাইনে একটি বিরতি ছিল। শর্মা ম্যাডাম, এমন কিছু আছে যা আমার আপনাকে বলা দরকার। এমন কিছু যা আমার অনেক আগে বলা উচিত ছিল, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। আপনি কি সম্পর্কে কথা বলছেন? আমি আপনার মা প্রিয়াকে জানতাম। আমরা বছর আগে অন্য একটি রেস্তোরাঁয় অল্প সময়ের জন্য একসাথে কাজ করতাম। এর আগে যে উনি সিংহানিয়াদের জন্য কাজ করা শুরু করেন। অঞ্জলি প্রায় ফোনটা ফেলে দিয়েছিল। আপনি আমার মাকে জানতেন? হ্যাঁ, উনি এক অসাধারণ মহিলা ছিলেন। দয়ালু, বুদ্ধিমান, জীবনে ভরপুর। যখন আমি জানতে পারলাম যে তুমি কে, যখন আমি তোমাকে প্রথমবার স্বর্ণ তারাতে দেখলাম, তখন আমার প্রায় বিশ্বাসই হয়নি। তুমি একদম ওনার মতো শর্মা ম্যাডাম, একদম। আপনি আমাকে কখনো কেন বলেননি? কারণ প্রিয়া আমার থেকে ওয়াদা করিয়েছিলেন যে যদি আমি কখনো ওনার মেয়ের সাথে দেখা করি তবে আমি তাকে কিছুই বলবো না, যতক্ষণ না সঠিক সময় আসে। উনি আমাকে বলেছিলেন যখন অঞ্জলি মজবুত হয়ে যাবে, যখন দুনিয়া আর তাকে অবহেলা করতে পারবে না, তখন সে জেনে যাবে যে সময় এসেছে। আর যখন এমনটা হবে তখন আমাকে তাকে কিছু গুরুত্বপূর্ণ বলতে হবে। অঞ্জলির হৃৎপিণ্ড এত জোরে ধড়ফড় করছিল যে সে সেটি নিজের কানে শুনতে পাচ্ছিল। কি? ফোনে নয়, আমাকে আপনাকে ব্যক্তিগতভাবে দেখতে হবে। আপনি কাল সকালে রেস্তোরাঁ আসার আগে আসতে পারেন। এমন কিছু আছে যা আপনার মা আপনার জন্য ছেড়ে গিয়েছিলেন। এমন কিছু যা আমি 20 বছরেরও বেশি সময় ধরে রেখেছি। আমার মা আমার জন্য কিছু ছেড়ে গিয়েছিলেন? হ্যাঁ, আর আমার মনে হয় এটি তাকে খুঁজে পাওয়ার চাবিকাঠি। কল শেষ হয়ে গেল। অঞ্জলিকে উত্তরের চেয়েও বেশি প্রশ্নের সাথে ছেড়ে দিয়ে গেল। তার মা তার জন্য কি ছেড়ে গিয়েছিলেন? রোহান এত লম্বা সময় ধরে এমন রহস্য কিভাবে রাখতে পারল? আর প্রিয়া কেন তার উপর ভরসা করেছিলেন? যখন লীলা হাসপাতালের বিছানায় ঘুমাচ্ছিলেন, হালকাভাবে বিপ করতে থাকা মনিটরগুলোর সাথে যুক্ত হয়ে, তখন অঞ্জলি জেগে রইল। জানালার বাইরে তাকিয়ে থাকল। শহর হাজারো আলোয় ঝলমল করছিল। প্রতিটি একটি জীবন, একটি কাহিনী, একটি রহস্যের প্রতিনিধিত্ব করছিল। দুনিয়ায় কোথাও হয়তো তার মা এখনও অস্তিত্বে ছিলেন। হয়তো তিনি এই সব বছরগুলো লুকিয়ে কাটিয়েছিলেন, ফেরার সঠিক সময়ের অপেক্ষা করছিলেন।
অথবা হয়তো চিঠিটি একটি নিষ্ঠুর মজা ছিল, যন্ত্রণা দেওয়ার জন্য ডিজাইন করা একটি মিথ্যে আশা। এতে কোনো পার্থক্য পড়ত না। অঞ্জলি সত্যিটা খুঁজে বের করবে, যাই দাম দিতে হোক না কেন। তার ফোন নয়নার একটি মেসেজের সাথে কেঁপে উঠল। বিরাট কথা বলেছে। সে বলছে প্রিয়া মরেনি। সে বলছে অরেলিও তাকে একটি নতুন পরিচয়ের সাথে ইউরোপ পাঠিয়ে দিয়েছিলেন। সে বলছে যে একটি সুরক্ষা জমা বক্সে প্রমাণ আছে যা কেবল রুদ্রই খুলতে পারে। কাল আমরা একটি আদালতের আদেশ পাওয়ার চেষ্টা করব। এটি শেষ হয়নি অঞ্জলি, এটি মাত্র শুরু হচ্ছে। অঞ্জলি মেসেজটি 3 বার পড়ল, শব্দগুলোকে নিজের মাথায় ঢুকতে দিল। তার মা জীবিত ছিলেন, বা অন্তত অরেলিও তাকে দূরে পাঠানোর সময় জীবিত ছিলেন। ইউরোপ, একটি নতুন পরিচয়, প্রমাণের সাথে একটি সুরক্ষা জমা বক্স, আর রোহনের কাছে এমন কিছু ছিল যা তার মা তার জন্য ছেড়ে গিয়েছিলেন। এমন কিছু যা তিনি এই মুহূর্তের অপেক্ষা করতে করতে 2 দশকেরও বেশি সময় ধরে রেখেছিলেন। ধারার টুকরোগুলো একসাথে ফিট হতে শুরু করেছিল, কিন্তু পুরো ছবিটা এখনও অস্পষ্ট ছিল, অসম্পূর্ণ ছিল, ছায়া আর রহস্যে ভরা ছিল। অঞ্জলি তার ঘুমিয়ে থাকা ঠাকুমার দিকে তাকালো। এই মহিলাটি তার জন্য সবকিছু কুরবানি করেছিলেন, যিনি তার সুরক্ষার জন্য অসম্ভব রহস্য বয়ে বেরিয়েছিলেন। আমি ওনাকে খুঁজে বের করব ঠাকুমা, সে অন্ধকারে ফিসফিস করে বলল। আমি মাকে খুঁজে বের করব, আমি ওয়াদা করছি। বাইরে রাত নিজের পথ চলা জারি রেখেছিল, নক্ষত্রের আবরণের নিচে হতে থাকা মানবীয় নাটকের প্রতি উদাসীন। কিন্তু অঞ্জলির ভেতরে কিছু স্থায়ীভাবে বদলে গিয়েছিল। সে এখন আর শুধু বেঁচে থাকার জন্য সংগ্রাম করা একটি ওয়েট্রেস ছিল না, সে নিজের মাকে খোঁজা এক মেয়ে ছিল, নিজের ঠাকুমার ত্যাগের সম্মান করা এক নাতনি, নিজের সত্যের দাবি করা এক মহিলা। আর কেউ তাকে আটকাতে পারবে না, কেউ না, এমনকি অতীতের ভূতগুলোও নয়, যাদের এখনও উন্মোচন করা বাকি ছিল। কারণ সিংহানিয়াদের সুরক্ষা জমা বক্সে রহস্য অপেক্ষা করছিল, যার কেউ কল্পনাও করেনি। রহস্য যা না কেবল অঞ্জলির জীবন বদলে দেবে, তারা সেই সবকিছু বদলে দেবে যা সে নিজের পরিবার সম্পর্কে, সিংহানিয়াদের সম্পর্কে আর সেই রাতের সম্পর্কে জানত যখন প্রিয়া শর্মা সবসময়কার জন্য গায়েব হয়ে গিয়েছিল। যখন অঞ্জলি স্বর্ণতারা পৌঁছালো, তখন সূর্য কোনো মতে উঁকি দিচ্ছিল। রেস্তোরাঁ ভোরের আলোয় অন্যরকম লাগছিল, নিজের জেল্লা হারিয়ে দেওয়া দেওয়ালে ফাটল আর বছরের ভাঙাচোরাকে প্রকাশ করছিল। যেন বিল্ডিং নিজেই জানত যে তাকে আর পূর্ণতার নাটক করার দরকার নেই। রোহন পেছনের দরজায় তার অপেক্ষা করছিল, সেই একই জায়গা যেখানে কিছুদিন আগে তার দুঃস্বপ্ন শুরু হয়েছিল। কিন্তু এইবার শেফের অভিব্যক্তি আলাদা ছিল। এটি চিন্তা বা ভয় ছিল না, এটি এমন কিছু ছিল যা অঞ্জলি পুরোপুরি চিনতে পারল না। উদাসীনতা, প্রত্যাশা, অপরাধবোধ। আসার জন্য ধন্যবাদ শর্মা ম্যাডাম। ওনার গলা সাধারণের চেয়ে বেশি নরম ছিল। আমি জানি এখানে যা কিছু হয়েছে তারপর এই জায়গা তোমাকে খারাপ স্মৃতি মনে করিয়ে দেবে। স্মৃতি আমাকে ডরায় না শেফ, যা আমাকে ডরায় তা হলো সত্যিটা না জানা। রোহন ধীরে ধীরে মাথা নাড়ল এবং তাকে ভেতরে নিয়ে গেল। তারা খালি রান্নাঘর দিয়ে হয়ে পেছনের অংশের একটি ছোট ঘর পর্যন্ত পৌঁছাল, যা অঞ্জলি কোনোদিন খেয়াল করেনি। এটি বড়জোর একটি স্টোরেজ রুম ছিল, যা ধুলো মাখা বাক্স এবং পুরনো বাসনে ভরা ছিল। আমি এখানে 32 বছর ধরে কাজ করেছি, রোহন বাক্স সরাতে সরাতে কথা বলল। সিংহানিয়াতের এই জায়গা কেনার অনেক আগে, তোমার জন্মের অনেক আগে, যখন আমি তোমার মায়ের সাথে দেখা করি, তখন আমি বড়জোর একজন সহকারী রাঁধুনি ছিলাম। সে আটার বস্তার পেছনে লুকিয়ে রাখা একটি মূর্ছে ধরা ধাতব বাক্সের সামনে গিয়ে থামল। প্রিয়া মাঝে মাঝে লীলার সাথে আসত, যখন সে একজন ব্যবসায়ীর জন্য অনুবাদ করত যে এখানে নিয়মিত রাতের খাবার খেত। তোমার মা অসাধারণ ছিল, তার মধ্যে সেই আলো ছিল যা খুব কম মানুষের থাকে, সেই ক্ষমতা যা তার চারপাশের সব মানুষকে বিশেষ অনুভব করায়। আপনারা কি খুব কাছের ছিলেন? আমরা বন্ধু ছিলাম, ভালো বন্ধু। প্রিয়ার লীলা ছাড়া কেউ ছিল না, আর আমি, ঠিক আছে, আমিও দুনিয়ায় একা ছিলাম। আমরা একে অপরকে বুঝতাম। রোহন একটি ছোট চাবি দিয়ে ধাতব বাক্সটি খুলল, যা সে নিজের গলার চারদিকে ঝুলিয়ে রাখত। ভেতরে কাপড়ে জড়ানো একটি প্যাকেট ছিল, যা সময়ের সাথে হলুদ হয়ে গিয়েছিল। যে রাতে প্রিয়া গায়েব হল, তার 1 রাত আগে সে আমার সাথে দেখা করতে এসেছিল। সে ভয় পেয়েছিল, কিন্তু দৃঢ়ও ছিল। সে আমাকে বলল যে তাকে চলে যেতে হবে। সে আমাকে বোঝাতে পারবে না কেন, কিন্তু তার আমার কাছে একটি উপকারের দরকার আছে। প্যাকেজটি খোলার সময় রোহনের হাত কাঁপছিল। সে আমাকে এটি দিয়েছিল। সে আমার থেকে কসম নিয়েছিল যে আমি এটি ততক্ষণ রাখব যতক্ষণ না তার মেয়ে এটি পাওয়ার জন্য তৈরি হয়। সে আমাকে বলেছিল যখন অঞ্জলি মজবুত হবে, যখন দুনিয়া আর তাকে অবহেলা করতে পারবে না, তখনই সে জানবে যে সময় এসেছে। প্যাকেজের ভেতরে 3টি বস্তু ছিল: লাল মোম দিয়ে মোহর করা একটি চিঠি, একটি ছোট ছবি
এবং একটি পাসপোর্ট। অঞ্জলি প্রথমে ছবিটি নিল। তাতে প্রিয়া ছিল, স্পষ্টতই গর্ভবতী। নিজের পেটের ওপর একটি হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল। ছবির পেছনে সুন্দর হাতের লেখায় লেখা ছিল, আমার অঞ্জলির জন্য, যেদিন আমি জানতে পারলাম যে তুমি আমার সবথেকে বড় উপহার হবে। অঞ্জলি নিজেকে আটকানোর আগেই চোখের জল পড়তে শুরু করল। পাসপোর্ট? রোহন নথির দিকে ইশারা করল। এটি দেখো। অঞ্জলি কাঁপতে কাঁপতে সেটি খুলল। এটি একটি ফরাসি পাসপোর্ট ছিল, এবং যে নামটি দেখা গেল তা প্রিয়া শর্মা ছিল না, সেটি ছিল মেরি লোগান। তোমার মায়ের একটি নকল পরিচয় ছিল, রোহন বুঝিয়ে বলল। সে গায়েব হবার কয়েক মাস আগেই এটি জোগাড় করেছিল। আমার মনে হয় সে পালানোর পরিকল্পনা করছিল, সিংহানিয়াদের থেকে দূরে এক নতুন জীবন শুরু করার। কিন্তু তখন যদি সে সবকিছু তৈরি করে নিয়েছিল, তবে সে আমাকে নিজের সাথে কেন নিয়ে গেল না? শর্মা ম্যাডাম, আমার মনে হয় চিঠিটি সব বুঝিয়ে দেবে। অঞ্জলি মোহর করা খামের দিকে তাকাল। তার হাত এত কাঁপছিল যে সে কোনো মতে সেটি ধরে রাখতে পারছিল। তার পুরো জীবন, সব উত্তরহীন প্রশ্ন, তার হৃদয়ে সব শূন্যতা, হয়তো জবাব ওখানেই ছিল, সেই হলুদ হয়ে যাওয়া কাগজে পড়ার অপেক্ষায়। সে সাবধানে সিলটি ভেঙে ফেলল, যেন খামটি যে কোনো মুহূর্তে টুকরো হয়ে যেতে পারে। ভেতরে তার মায়ের হাতের লেখায় লেখা বেশ কিছু পাতা ছিল, সেই একই হাতের লেখা যা সে লীলার কাছে থাকা চিঠিতে দেখেছিল, প্রিয়ার হাতের লেখা। অঞ্জলি জোরে জোরে পড়তে শুরু করল। নীরবতা পূরণ করার জন্য নিজের মায়ের কথাগুলো শোনার দরকার ছিল। আমার প্রিয় অঞ্জলি, যদি তুমি এটি পড়ছ, তবে তার মানে হলো সময় এসেছে। এর মানে হলো তুমি মজবুত, তুমি সাহসী, তুমি সেই সব কিছু যা আমি সবসময় জানতাম যে তুমি হবে। অনেক কিছু আছে যা আমি তোমাকে ব্যক্তিগতভাবে বলতে চেয়েছিলাম, অনেক আলিঙ্গন যা আমি তোমাকে দিতে চেয়েছিলাম, অনেক রাত যখন তুমি কাঁদতে, তখন আমি সেখানে তোমাকে সান্ত্বনা দিতে চেয়েছিলাম। কিন্তু জীবন আমাকে বেছে নিতে বাধ্য করেছিল, আর আমি নিজের খুশির উপর তোমার সুরক্ষাকে বেছে নিয়েছিলাম। অরেলিও সিংহানিয়া তোমার বাবা। আমি জানি না যখন তুমি এটি পড়বে তখন তুমি আগে থেকেই জানতে কিনা, কিন্তু আমার দরকার যে তুমি এটি আমার দৃষ্টিভঙ্গি থেকে বোঝো। আমি তাকে ভালোবেসেছিলাম অঞ্জলি, আমি নিজের পুরো সহজ সরল মন দিয়ে তাকে ভালোবেসেছিলাম, আর সে নিজের বিকৃত উপায়ে আমাকেও ভালোবেসেছিল। কিন্তু তার মতো পুরুষদের ভালোবাসা সবসময় শর্তের সাথে আসে, সীমার সাথে, রহস্যের সাথে। যখন আমি গর্ভবতী হলাম, তখন অরেলিও আমাকে গায়েব হয়ে যাওয়ার জন্য টাকার অফার করেছিল। আমি মানা করে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম যে সে তোমাকে স্বীকৃতি দিক, তোমাকে তোমার জায়গা দিক। আমি এটা ভেবে মূর্খ ছিলাম যে তার ভালোবাসা তার উচ্চাকাঙ্ক্ষার চেয়ে বেশি শক্তিশালী ছিল। তারপর তার স্ত্রী গ্রেসিয়ালা সবকিছু জানতে পারল, আর সে অরেলিওর মতো ছিল না, সে বিপজ্জনক ছিল। সে আমাকে সরাসরি হুমকি দিয়েছিল। সে আমাকে বলেছিল যে যদি আমি গায়েব না হই, তবে সে নিশ্চিত করবে যে তোমার, আমার বাচ্চার, আমার অঞ্জলির কিছু খারাপ হবে। আমি ঝুঁকি নিতে পারতাম না, আমি তোমাকে বিপদে ফেলতে পারতাম না। এই কারণেই আমি একটি সমঝোতা করলাম। আমি চলে যাব, সবসময়কার জন্য গায়েব হয়ে যাব। বিনিময়ে গ্রেসিয়ালা ওয়াদা করেছিল যে তারা তোমাকে কোনোদিন ছোবে না, যে তারা তোমাকে তোমার ঠাকুমার সাথে শান্তিতে থাকতে দেবে। অরেলিও সমঝোতা স্বীকার করে নিল, কিন্তু একটি শর্তের সাথে। আমি তোমাকে নিজের সাথে নিয়ে যেতে পারতাম না। সে বলল যে তুমি তার রক্ত, যে সে নিজের মেয়েকে কোনো বিদেশি দেশে গরিবীর মধ্যে বড় হতে দেখা বরদাস্ত করবে না। এটি আমার জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্ত ছিল অঞ্জলি। তোমাকে ছেড়ে যাওয়া মনে হচ্ছিল যেন আমার হৃৎপিণ্ডকে আমার বুক থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। কিন্তু আমি এমনটা করেছিলাম কারণ আমি তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম। আমি তোমাকে লীলার কাছে ছেড়ে গিয়েছিলাম কারণ আমি জানতাম যে সে তোমাকে ভালোবাসা দিয়ে, মূল্যবোধ দিয়ে, সেই শক্তি দিয়ে বড় করবে যা আমি তোমাকে সরাসরি দিতে পারতাম না। আমি ফ্রান্সে চলে গেলাম, আমি একটি নতুন পরিচয় গ্রহণ করলাম, আমি এক নতুন জীবন বানালাম। কিন্তু আমি তোমার কথা ভাবা কোনোদিন ছাড়িনি, আমি তোমাকে ভালোবাসা কোনোদিন ছাড়িনি, আমি সেই মুহূর্তের স্বপ্ন দেখা কোনোদিন ছাড়িনি যখন আমি তোমাকে আবার দেখতে পাব। বছর আগে যখন আমি জানতে পারলাম যে অরেলিও মারা গেছে, তখন আমি ফিরে আসার কথা ভেবেছিলাম। কিন্তু রুদ্র আগে থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করছিল, আর সে তার বাবার থেকেও খারাপ ছিল, আরও বেশি নিষ্ঠুর, আরও বেশি নির্দয়। আমার ভয় ছিল যে যদি আমি সামনে আসি তবে সে তোমার কি করতে পারে। তাই আমি অপেক্ষা করলাম। আমি অপেক্ষা করলাম যে তুমি তাদের মোকাবিলা করার মতো মজবুত হও। আমি অপেক্ষা করলাম যে দুনিয়া দেখুক তুমি আসলে কে। আর যদি তুমি এটি পড়ছ, তবে তার মানে হলো সেই মুহূর্ত এসে গেছে। অঞ্জলি, আমার ভালোবাসা, আমার জীবন, আমার অস্তিত্বের কারণ আমি জীবিত আছি। আমি তোমার জন্য এই সব বছর ধরে অপেক্ষা করছি। আর যদি তুমি আমাকে খুঁজতে চাও, যদি তুমি আমাকে জানতে চাও, যদি তুমি আমাকে ছেড়ে যাওয়ার জন্য মাফ করতে পারো, তবে প্যারিসে একটি জায়গা আছে, মন্টমার্টে একটি ছোট ক্যাফে, যাকে লে রিফিউজ des âmes বা আত্মাদের আশ্রয়স্থল বলে। আমি সেখানে গত 20 বছর ধরে প্রতি রবিবার সকালে যাই। আমি সবসময় একই জিনিস অর্ডার করি, কফি লাত্তে আর একটি ক্রোয়েসং। আমি সবসময় জানালার পাশে একই টেবিলে বসি।
আর আমি সবসময় দরজার দিকে তাকিয়ে থাকি সেই দিনের অপেক্ষায় যখন আমার মেয়ে তাতে প্রবেশ করবে। আমি তোমাকে ভালোবাসি অঞ্জলি। আমি তোমাকে সেই মুহূর্ত থেকে ভালোবেসেছি যখন আমি জানতে পারলাম যে তুমি অস্তিত্বে আছো। আমি তোমাকে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসব। তোমার মা, প্রিয়া। অঞ্জলি পড়া শেষ করল, আর এরপরে যে নীরবতা এলো তা ছিল সম্পূর্ণ। চোখের জল তার মুখে অনিয়ন্ত্রিতভাবে বইছিল, কাগজের ওপর পড়ছিল, সেই শব্দগুলোর সাথে মিশে যাচ্ছিল যেগুলো পড়ার জন্য 2 দশকেরও বেশি সময় অপেক্ষা করেছিল। রোহনও কাঁদছিল, কোনো লজ্জা ছাড়াই, এটি লুকানোর চেষ্টা না করেই। সে জীবিত আছে, অঞ্জলি ফিসফিস করে বলল। আমার মা জীবিত আছে। সে সব সময় ছিল শর্মা ম্যাডাম, তোমার অপেক্ষা করছিল, তোমাকে দূর থেকে ভালোবাসছিল। অঞ্জলি চিঠিটি নিজের বুকের সাথে চেপে ধরল, এমন অনুভব করছিল যেন তার মায়ের বাহু সময় আর দূরত্বের ওপারে তাকে জড়িয়ে ধরছে। সেই মুহূর্তেই তার ফোন বেজে উঠল। এটি নয়না ছিল। অঞ্জলি, আমাদের কাছে আদালতের আদেশ আছে। ওরা সিংঘানিয়াদের সুরক্ষা জমা বক্স খুলেছে, আর আমরা এমন কিছু পেয়েছি যা তোমার অবিলম্বে দেখা দরকার। তোমার মায়ের সম্পর্কে এমন কিছু যা রুদ্র বছর ধরে লুকিয়ে রেখেছিল। অঞ্জলি রোহনের দিকে তাকাল, তারপর চিঠির দিকে, তারপর মেরি লোগান নাম দেওয়া পাসপোর্টের দিকে। আমি ওখানে যাচ্ছি। কারণ তার মায়ের চিঠি অনেক প্রশ্নের জবাব দিয়েছিল, কিন্তু যা ওই সুরক্ষা জমা বক্সে অপেক্ষা করছিল তা এটি বলে দেবে যে প্রিয়া শর্মার কাহিনী কারো কল্পনার চেয়েও অনেক বেশি জটিল ছিল, এবং অঞ্জলির যাত্রা কেবল শুরু হয়েছিল। সিংঘানিয়াদের সুরক্ষা জমা বক্সে কয়েক দশকের রহস্য ছিল, ঘুষের নথি, অবৈধ চুক্তি, নোংরা ব্যবসার প্রমাণ, যা যে কোনো বাণিজ্যিক সাম্রাজ্যকে কাঁপিয়ে দিত। কিন্তু সেই সময় অঞ্জলির জন্য সেগুলোর কোনো গুরুত্ব ছিল না। যা গুরুত্বপূর্ণ ছিল তা হলো একটি ম্যানিলা খাম, যার উপর তার নাম সেই হাতের লেখায় লেখা ছিল যা সে এখন যে কোনো জায়গায় চিনে নেবে, তার মায়ের হাতের লেখা। নয়না সাবধানে নিজের হাত দিয়ে সেটি তাকে সঁপে দিল। রুদ্র এটি বছর আগে এখানে রেখেছিল। মনে হচ্ছে প্রিয়া অরেলিও মরার কিছু সময় আগে এই চিঠি তাকে পাঠিয়েছিল, এটা বলতে যে সে যেন এটি তার মেয়েকে সঁপে দেয়। সে কোনোদিন তা করেনি, আর রুদ্র এটি নিজের পরিবারের বাকি সব রহস্যের সাথে পুঁতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অঞ্জলি খামটি খুলল। ভেতরে একটিমাত্র সিট এবং একটি সাম্প্রতিক ছবি ছিল। ছবিতে সাদা চুলের একজন মহিলা ছিলেন, উজ্জ্বল চোখ এবং একটি হাসি যা একদম অঞ্জলির মতো ছিল। প্রিয়া, তার মা জীবিত, বাস্তবিক, তার অপেক্ষা করছে। চিঠিটি সংক্ষিপ্ত ছিল, আমার অঞ্জলি, যদি তুমি কোনোদিন এটি পড়ো তবে আমি চাই তুমি জানো যে আমি তোমার জন্য লড়াই করা কখনো ছাড়িনি। তোমার জন্মদিনে প্রতি বছর আমি তোমার বাবাকে চিঠি পাঠিয়েছি। ওনার কাছে অনুরোধ করেছি যেন উনি তোমাকে ফেরত দিয়ে দেন। উনি কোনোদিন তা করেননি, কিন্তু আমি অপেক্ষা করতে থাকলাম। আমি সব সময় অপেক্ষা করব। লে রেফিউজ ডে জ্যামস, প্রতি রবিবার, যতক্ষণ আমার হৃৎপিণ্ড ধরফর করা বন্ধ না করে দেয়। আমি তোমাকে ভালোবাসি, এতিমা। অঞ্জলি নয়নার দিকে তাকালো, তারপর রোহনের দিকে, যে তার সাথে এসেছিল। আর অবশেষে সে একটি সিদ্ধান্ত নিল যা তার জীবন সবসময়কার জন্য বদলে দিল। আমাকে প্যারিস যেতে হবে। বিমানযাত্রা কয়েক ঘন্টা চলল, যা অনন্তকালের মতো মনে হচ্ছিল। লীলা ওনার শারীরিক অবস্থার কারণে যাত্রা করতে পারেননি, কিন্তু তিনি জোর দিয়েছিলেন যেন অঞ্জলি যায়। যাও আমার খুকি, তিনি হাসপাতালে তাকে বলেছিলেন তার হাত দুটো কষে ধরে। যাও, আর আমার প্রিয়াকে খুঁজে বের করো। ওকে বলো যে আমি ওকে মাফ করে দিয়েছি। ওকে বলো যে আমি ওকে ভালোবাসা কখনো ছাড়িনি, আর ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো। নয়না সবকিছু সামলে দিল, টিকিট, হোটেল, ফ্রান্সে যোগাযোগ, যা কিছু ভুল হলে সাহায্য করবে। সিংঘানিয়াদের সম্পর্কে রিপোর্ট অপেক্ষা করতে পারত। এটি বেশি গুরুত্বপূর্ণ ছিল। দিনটি রবিবার ছিল যখন অঞ্জলি মন্টমার্টে পৌঁছাল। বসন্তের সূর্যের নিচে পাথরের রাস্তাগুলো চকচক করছিল। শিল্পীরা কোণে কোণে পেইন্টিং করছিল। সঙ্গীত শিল্পীরা এমন সুর বাজাচ্ছিল যা প্রতিশ্রুতির মতো বাতাসে ভাসছিল। আর ওখানে একটি সরু গলিতে তার মায়ের উল্লেখ করা ক্যাফেটি ছিল, লে রেফিউজ ডে জ্যামস, বা আত্মাদের আশ্রয়স্থল। অঞ্জলি দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। তার হৃৎপিণ্ড এত জোরে ধরধর করছিল যে তার মনে হলো তার চারপাশের সব মানুষ সেটি শুনতে পাচ্ছে। কি হবে যদি তার মা ওখানে না থাকেন? কি হবে যদি তিনি যাওয়া ছেড়ে দিয়েছেন? কি হবে যদি এত বছর পর তিনি আর দেখা করতে না চান? কিন্তু তখনই তার লীলার কথা মনে পড়ল। সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, এটি ভয় থাকা সত্ত্বেও কাজ করা। সে দরজা ঠেলে ভেতরে চলে গেল।
ক্যাফেটি ছোট এবং আরামদায়ক ছিল, যাতে পুরনো ছবিতে ঢাকা দেওয়াল ছিল আর তাজা বানানো কফির সুগন্ধ প্রতিটি কোণে ভরেছিল। সেই ভোরের সময়ে খুব কম লোক ছিল। একটি কোণে একটি তরুণ দম্পতি খবরের কাগজ পড়ছে, একজন বৃদ্ধ লোক, আর জানালার পাশে দুজনের একটি টেবিলে সাদা চুলের এক মহিলা রাস্তার দিকে তাকিয়েছিলেন, যার অভিব্যক্তি এমন ছিল যেন তিনি পুরো জীবন অপেক্ষা করেছেন। অঞ্জলি নড়তে পারছিল না, শ্বাস নিতে পারছিল না। সেই মহিলাকে দেখা ছাড়া আর কিছুই করতে পারছিল না, যিনি তার মা ছিলেন, যিনি তার সুরক্ষার জন্য সবকিছু কুরবানি করে দিয়েছিলেন, যিনি এই মুহূর্তের অপেক্ষা করতে করতে 2 দশকেরও বেশি সময় কাটিয়েছেন। তারপর প্রিয়া নিজের মাথা ঘোরালেন, তাদের চোখাচোখি হল, আর দুনিয়া থমকে গেল। প্রিয়া নিজের হাত নিজের বুকের ওপর রাখলেন, যেন ওনার হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসার হুমকি দিচ্ছে। ওনার ঠোঁট কাঁপছিল, একটি শব্দ তৈরি করছিল, যা তিনি উচ্চারণ করতে পারছিলেন না। ওনার গাল বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল যখন তিনি ধীরে ধীরে দাঁড়িয়ে পড়লেন। অঞ্জলির থেকে নিজের চোখ সরাননি। অঞ্জলি। ওনার গলা ছিল বড়জোর একটি ফিসফিসানি। মা। সেই একটি শব্দ কয়েক দশকের ব্যথা, অনুপস্থিতি আর না বলা ভালোবাসাকে আগলে রাখা বাঁধকে ভেঙে দিল। প্রিয়া নিজের মেয়ের দিকে দৌড়ে এলেন এবং তাকে এক আলিঙ্গনে জড়িয়ে নিলেন, যা হারিয়ে যাওয়া সব আলিঙ্গন, সব শুভরাত্রি চুম্বন, সেই সব চোখের জলকে ফিরে পেতে চাইছিল যেখানে তিনি পৌঁছতে পারেননি। আমার বাচ্চা, প্রিয়া ফুঁপিয়ে উঠলেন। আমার সুন্দর বাচ্চা, তুমি অবশেষে এলে, তুমি অবশেষে এলে। অঞ্জলিও কাঁদছিল, নিজের মায়ের সাথে লেপ্টে ছিল, যেন তার ভয় হচ্ছে যে সে আবার গায়েব হয়ে যাবে। আমি আপনাকে খুঁজে পেয়েছি মা, আমি আপনাকে খুঁজে পেয়েছি। তারা অনেকক্ষণ জড়িয়ে ধরে রইল, যা ঘণ্টার মতো মনে হল, যখন ক্যাফের অন্য গ্রাহকরা আবেগপ্রবণ হয়ে দেখছিল। তারা যা দেখছিল তা পুরোপুরি বুঝতে পারছিল না, কিন্তু মুহূর্তের ভয়াবহতা অনুভব করছিল। যখন তারা অবশেষে আলাদা হল, তখন প্রিয়া অঞ্জলির মুখ নিজের হাতের মধ্যে নিলেন। প্রতিটি খুঁটিনাটি খুঁটিয়ে দেখছিলেন, যেন তিনি প্রতিটি রেখা, প্রতিটি অভিব্যক্তি মনে রাখতে চান। তুমি সুন্দর, তিনি ফিসফিস করে বললেন। আমি যতটা কল্পনা করেছিলাম তার চেয়েও বেশি সুন্দর। আর এই চোখগুলো, তোমার চোখগুলো আমার, আর তোমার হাসি ঠাকুমা লীলার। আমার মা কেমন আছেন? উনি আপনার অপেক্ষা করছেন। উনি অসুস্থ, কিন্তু উনি লড়াই করছেন। উনি আপনাকে দেখতে চান মা, উনি চান যে আপনি বাড়ি ফিরে আসুন। প্রিয়া নিজের চোখ বন্ধ করলেন, নতুন করে জল বেরিয়ে এলো। উনি কি আমাকে মাফ করতে পারবেন, আমাকে ছেড়ে যাওয়ার পর? উনি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছেন। উনি শুধু আপনাকে একবার আরও জড়িয়ে ধরতে চান। তারা জানালার পাশে টেবিলে একসাথে বসলেন, সেই টেবিল যেখানে প্রিয়া 20 বছর ধরে অপেক্ষা করেছিলেন। এবং তারা কথা বললেন, ঘণ্টার পর ঘণ্টা কথা বললেন, কাহিনী শেয়ার করলেন, শূন্যতা পূরণ করলেন, সেই সময়ের গহ্বরের উপর সেতু বানালেন যা তাদের আলাদা করে দিয়েছিল। প্রিয়া প্যারিসে নিজের জীবনের কথা বললেন, যে কিভাবে তিনি লীলার শেখানো ভাষা ব্যবহার করে একজন অনুবাদক হিসেবে কাজ করেছেন, কিভাবে তিনি একটি ছোট কিন্তু সম্মানজনক জীবন বানিয়েছেন, কিভাবে তিনি প্রতি রবিবার এই ক্যাফেতে আসতেন এই আশায় যে তার মেয়ে ওই দরজা দিয়ে ভেতরে আসবে। অঞ্জলি নিজের জীবনের কথা বলল। লীলা তাকে অটুট ভালোবাসা দিয়ে বড় করেছেন। নিজের ঠাকুমাকে শুনে 7টি ভাষা শেখা, একজন ওয়েট্রেস হিসেবে কাজ করা, অপমানিত হওয়া, আর অবশেষে নিজের কণ্ঠস্বর খুঁজে পাওয়া। তুমি ফরাসি ভাষায় জবাব দিয়েছ। প্রিয়া কাঁদতে কাঁদতে হাসলেন যখন অঞ্জলি কাহিনী বলল। অবশ্যই তুমি করেছ। তুমি আমার মেয়ে আর লীলার নাতনি, দুজন সবথেকে মজবুত মহিলা যাদের আমি জানি। যখন সূর্য প্যারিসে ডুবতে শুরু করল, আকাশকে সোনালি আর গোলাপি রঙে রাঙিয়ে দিল, তখন প্রিয়া অঞ্জলির হাত ধরলেন। আর এখন কি? এখন আপনি আমার সাথে বাড়ি চলবেন। ঠাকুমার আপনাকে দরকার, আমার আপনাকে দরকার। এখন লুকানোর জন্য কেউ নেই মা। সিংহানিয়াদের শেষ হয়ে গেছে। রুদ্র আর বিরাট যা কিছু করেছে তার জন্য ন্যায়ের মুখোমুখি হবে, আর আপনি নিজের জীবন ফেরত পাওয়ার যোগ্য। প্রিয়া জানালা দিয়ে সেই শহরের রাস্তার দিকে তাকালেন, যা এত দীর্ঘ সময় ধরে ওনার আশ্রয়স্থল ছিল। আমি 20 বছরেরও বেশি সময় পালানোর মধ্যে কাটিয়েছি অঞ্জলি। লুকিয়ে থাকতে থাকতে অর্ধেক জীবন বাঁচছিলাম, কারণ আমার অন্য অর্ধেক হৃৎপিণ্ড তোমার কাছে ছিল। আমি কি বাস্তবে ফিরে যেতে পারি? আমি কি বাস্তবে আবার শুরু করতে পারি? আবার শুরু নয় মা, জারি রাখা। ওখান থেকেই জারি রাখা যেখান থেকে আমাদের অন্যায়ভাবে আলাদা করে দেওয়া হয়েছিল। একটি পরিবার হিসেবে জারি রাখা। কয়েক সপ্তাহ পরে শহরের বিমানবন্দরে লীলা একটি হুইলচেয়ারে নয়না, রোহন এবং মেডিকেল টিমে ঘেরা অবস্থায় অপেক্ষা করছিলেন, যারা ওনার সাথে যাওয়ার জন্য জোর দিয়েছিলেন। যখন আন্তর্জাতিক আগমনের দরজা খুলল আর অঞ্জলি সাদা চুলের একজন মহিলার হাত ধরে দেখা দিল, তখন লীলার চিৎকার ছিল বিশুদ্ধভাবে কোনো প্রাণীর মতো, একজন মায়ের
নিজের হারিয়ে যাওয়া মেয়েকে পাওয়ার আওয়াজ। প্রিয়া ওনাদের দিকে দৌড়ে এলেন, হুইলচেয়ারের সামনে হাঁটুর ওপর বসে পড়লেন, নিজের মায়ের হাত দুটো ধরলেন। মা, আমাকে মাফ করে দাও। আমাকে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য মাফ করো। আমাকে সবকিছুর জন্য মাফ করো। লীলা ওনাকে নিজের বেঁচে থাকা সামান্য শক্তি দিয়ে জড়িয়ে ধরলেন, কিন্তু সেই সব ভালোবাসার সাথে যা তিনি কয়েক দশক ধরে বাঁচিয়ে রেখেছিলেন। মাফ করার মতো কিছু নেই আমার খুকি। তুমি এখানে আছো, তুমি জীবিত আছো, ব্যাস এটাই গুরুত্ব রাখে। অঞ্জলি জল মুছতে মুছতে দৃষ্টিটি দেখছিল। শর্মা মহিলাদের ৩ প্রজন্ম অবশেষে একত্রিত হল। ৩ মহিলা যারা অসম্ভব ক্ষতি, ভয়ঙ্কর অন্যায় আর নিষ্ঠুর বিচ্ছেদ থেকে বেঁচে ফিরেছে, কিন্তু যারা একে অপরকে ভালোবাসা কোনোদিন ছাড়েনি। নয়না কয়েক সপ্তাহ পরে নিজের রিপোর্ট প্রকাশ করল। সিংহানিয়াদের আর তাদের পতনের কাহিনী মাসের পর মাস জাতীয় খবর হয়ে রইল। রুদ্র আর বিরাটকে অনেক অভিযোগে দোষী সাব্যস্ত করা হল। তারা কেবল নিজেদের স্বাধীনতাই হারাল না, বরং সেই পুরো সাম্রাজ্যও হারাল, যা তারা মিথ্যে আর নিষ্ঠুরতার ওপর গড়েছিল। শান্তি চিকিৎসালয়কে নৈতিক বিনিয়োগকারীদের একটি জোটের কারণে বাঁচানো গেল, যা নয়না জোগাড় করতে সাহায্য করেছিল। লীলা নিজের মেয়ে আর নাতনিকে নিয়ে এখন কোনো চিন্তা ছাড়াই নিজের চিকিৎসা চালিয়ে যেতে পারতেন। অঞ্জলি আন্তর্জাতিক অনুবাদ সংস্থা, প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এবং মানবিক সংগঠন থেকে চাকরির প্রস্তাব পেল, যারা ভাষার সাথে তার উপহারকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু সে অন্য কিছু বেছে নিল। সে সম্বলহীন যুবকদের জন্য একটি মুক্ত ভাষা স্কুল প্রতিষ্ঠা করল, ঠিক সেভাবেই পড়ানো যেভাবে লীলা তাকে শিখিয়েছিলেন, ধৈর্যের সাথে, ভালোবাসার সাথে, এই নিশ্চিত বিশ্বাসের সাথে যে জ্ঞান অন্যায়ের বিরুদ্ধে সবথেকে শক্তিশালী অস্ত্র। সে এর নাম রাখল প্রিয়া লীলা শর্মা স্কুল। এক বসন্তের সন্ধ্যায় অঞ্জলি নিজের নতুন বাড়ির বাগানে বসেছিল। নিজের মা আর ঠাকুমাকে একটি গাছের ছায়ায় কথা বলতে দেখছিল। লীলা প্রিয়ার বলা কোনো কথায় হাসছিলেন, এমন একটি শব্দ যা অঞ্জলি ভেবেছিল সে কোনো দিন শুনবে না। প্রিয়া তার নজর দেখতে পেলেন এবং হাসলেন, তার দিকে একটি হাত বাড়ালেন। এখানে এসো আমার খুকি, আমাদের সাথে বসো। অঞ্জলি উনাদের সাথে যোগ দিল। ওই 2 মহিলার মাঝে ঘাসের ওপর বসে পড়ল, যাদের সে দুনিয়ায় সবথেকে বেশি ভালোবাসত। তুমি কি জানো যে আমি এই সবকিছু থেকে কি শিখলাম? সে ধীরে ধীরে বলল। কি আমার ভালোবাসা? লীলা জিজ্ঞেস করলেন। যে সবথেকে গুরুত্বপূর্ণ ভাষা, ফরাসি বা হিন্দি বা যে 7টি আমি বলি, উনাদের মধ্যে কোনোটিই নয়। সবথেকে গুরুত্বপূর্ণ ভাষা হলো ভালোবাসা, আর সেটি আমি তোমাদের থেকে শিখেছি। প্রিয়া আর লীলা একে অপরের দিকে তাকালেন। উনাদের চোখ খুশির জলে চকচক করছিল। আর তুমি এটি পুরোপুরিভাবে বলো আমার খুকি। প্রিয়া তার কপালে চুমু ছেলেন। তুমি এটি পুরোপুরিভাবে বলো। সূর্য শহরের উপর ডুবছিল, আকাশকে সেই একই সোনালি আর গোলাপি রঙে রাঙিয়ে দিল, যা অঞ্জলি প্যারিসে নিজের মাকে খুঁজে পাওয়ার দিন দেখেছিল। কিন্তু এখন ওই রঙের একটি আলাদা অর্থ ছিল। সেগুলো এখন একটি দিনের শেষ ছিল না, সেগুলো একটি নতুন জীবনের শুরু ছিল। একটি জীবন যেখানে 3 মহিলা, যাদের দুনিয়া আলাদা করার চেষ্টা করেছিল, অবশেষে একসাথে ছিল। একটি জীবন যেখানে সত্যি মিথ্যের উপর জয় হাসিল করেছিল। একটি জীবন যেখানে ভালোবাসার শক্তিকে হারিয়েছিল। আর সেই জীবন অঞ্জলি পুরোপুরি নিশ্চিত হয়ে জানত সেটি সবথেকে ভালো শেষ ছিল, যার সে কোনোদিন কল্পনা করতে পারত। কারণ এটি বাস্তবে কোনো শেষ ছিল না, এটি সেই সবকিছুর শুরু ছিল যা সবসময় হওয়া উচিত ছিল।